পাইওনিয়ার ব্যাচের ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেকচার সিরিজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাকে প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু রেসপন্ড করবেন আমাদের চ্যাট বক্সে, যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা এবং আমাকে প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা। কেমন আছেন আপনারা? কাউসার আহমেদ শুনতে পেয়েছেন, থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স। গ্রেট। হাবিবাও কনফার্ম করেছেন। ওকে, as usual, let's start with a quote. A grammarian once said, "Grammar is the logic of speech." এটা কি আমরা শুনেছি? গ্রামার ইজ দ্য লজিক অফ স্পিচ। সো আজকে যেহেতু পাইওনিয়ার প্লাস, আমরা কথা বলবো রাইট ফর্ম অফ ভার্বস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, যেটা জি থেকে এম পর্যন্ত যে ইয়াগুলো আছে, প্রিপোজিশন গুলো আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো যেহেতু আমি শুরুতেই বলেছি কোটেশনটা অ্যাজ ইট গোস, গ্রামার ইজ দ্য লজিক অফ স্পিচ, তো এই যে অনুষঙ্গগুলো আছে, রাইট ফর্ম অফ ভার্বস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, এই প্রতিটা দিয়ে আজকে আমরা চেষ্টা করব লজিকটা খুঁজে বের করতে। উই উইল ট্রাই টু ফাইন্ড আউট দ্য লজিক্স। ওকে, সো আচ্ছা, যেহেতু আমি আমার মতে, যেহেতু আমি নিজেও সিভিল সার্ভিসে, আপনাদেরকে জানিয়ে রাখি বিসিএস ট্যাক্সেশন ক্যাডারে আমি এখন কর্মরত আছি সহকারী কর কমিশনার হিসেবে, কর অঞ্চল 20 ঢাকাতে। আমার নিজের এক্সপিরিয়েন্স হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস যে টপিকটা, এই টপিকটা সম্পর্কে যাদের কনসেপ্ট যত ক্লিয়ার, তাদের সাকসেস রেট তত ভালো, অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্সেস। সো আপনাদের কাছে কি মনে হয়, মানে রাইট ফর্ম অফ ভার্বস বা আজকের ক্লাসের টপিকগুলোর ইম্পর্টেন্স কতটুকু বলুন তো? আপনারা নিশ্চয়ই কোয়েশ্চেন অ্যানালিসিস করেছেন, আর প্রথম ক্লাসটাতেও প্রশ্ন বিশ্লেষণ করা হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট, ইয়েস। সিগনিফিকেন্সের দিক থেকে চিন্তা করলে আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিকের উপর, বা বেশ কিছু টপিকের উপর আমরা আজকে কথা বলবো। সো লেটস প্লে উইথ দ্য ওয়ার্ড পাইওনিয়ার। আজকে যেহেতু পাইওনিয়ার ব্যাচের সঙ্গে ক্লাস হচ্ছে, আপনারা রেসপন্ড করবেন। ধরা যাক, আচ্ছা আপনাদের জন্য ওয়ার্ক, পাইওনিয়ার শব্দটাকে নাউন হিসেবে ব্যবহার করে একটা সেন্টেন্স বানিয়ে দেখান তো। চ্যাট বক্সে ফার্স্ট রেসপন্ড করেন। অর হোয়াট ক্যান আই ডু, আই ক্যান অ্যাকচুয়ালি রাইট সাম সেন্টেন্সেস। আপনারা বলতে পারেন যে আসলে এখানে এই সেন্টেন্সটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে বা কি পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হয়েছে। লেটস ডু ইট। হি ইজ আ pioneer in medical research. Medical research, রাইট? এখানে আমরা পায়োনিয়ার শব্দটাকে দেখতে পাচ্ছি। আমরা একটু খেলাধুলা করছি আগে, মেইন টপিকে যাওয়ার আগে জাস্ট একটু স্পোর্টি মোডে আমরা একটু খেলাধুলা করব। পায়োনিয়ার শব্দটা এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে? রেসপন্ড প্লিজ। হি ইজ আ পায়োনিয়ার ইন মেডিকেল রিসার্চ। মুশফিক কারেক্ট অ্যান্সার দিয়েছেন, কাউসারের অ্যান্সারটা ভুল হয়ে গেছে। নুসরাত কারেক্ট অ্যান্সার দিয়েছেন, পারফেক্ট। এইখানে পায়োনিয়ার শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে তাকে বলা হচ্ছে তিনি একজন অগ্রদূত, মেডিকেল রিসার্চের দিক থেকে তিনি একজন অগ্রদূত। আচ্ছা, আমরা ডিফারেন্ট একটা সেন্টেন্স টার্গেট করি। দে pioneered, they pioneered new techniques in language learning. language learning, এইখানে পাইওনিয়ার শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে বলুন তো? ঝটপট অ্যান্সার্স। মুশফিকা আবারও কয়েকটা অ্যান্সার দিয়েছেন, এক্সেপশনাল, গ্রেট। আরো শুনি। গ্রেট, কারেক্ট অ্যান্সার ইজ, এখানে পাইওনিয়ার শব্দটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ভার্ব, ভার্ব, তাই না? আমরা একটা ডিফারেন্ট সেন্টেন্স এবার টার্গেট করি। ওকে, লেটস গো ফর দিস ইজ আ pioneer
প্রজেক্ট প্রজেক্ট ইন বাংলাদেশ। এই যে পায়োনিয়ার ব্যাচের স্টুডেন্টস, এবার বলেন, দিস ইজ এ পায়োনিয়ার প্রজেক্ট ইন বাংলাদেশ, এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে? এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। হাবিবা বলেছেন, আমিনুল বলেছেন, তানিমা বলেছেন, মুশফিকা বলেছেন, আরো অনেকেই বলেছেন। থ্যাংক ইউ সো মাচ, গ্রেট অ্যান্সার্স। পায়োনিয়ার এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। সো দেখুন, the same word changes its grammatical life depending on the position. পজিশন চেঞ্জ হলে গ্রামাটিক্যাল অ্যাডাপটেশনটা চেঞ্জ হয়ে যায়, মিনিং চেঞ্জ হয়ে যায়, ডিফারেন্ট জিনিস হয়। সো এই জিনিসটার সঙ্গে আজকে আমাদের ক্লাসের একটা খুব ভালো সম্পর্ক আছে। সো অ্যাজ ইউ গাইস আর পায়োনিয়ার্স, ইউ আর নট জাস্ট লার্নিং গ্রামার রুলস, ইউ আর সেটিং অ্যান এক্সাম্পল অফ হাউ প্রিসিশন ইন ল্যাঙ্গুয়েজ লিডস টু সাকসেস ইন এক্সামস। আমাদের প্রিসিশনটা প্রয়োজন। আমরা শুধু গ্রামার রুলস শিখবো না, এবং ল্যাঙ্গুয়েজে আসলে প্রিসিশন সেট করে বা এক্সাম্পল তৈরি করা আমাদের উদ্দেশ্য না। ঠিক আছে, এর বাইরে গিয়েও আমরা ভালো সেন্স ক্রিয়েট করব, ভালো ভালো মিনিং কমিউনিকেট করব। এই যে রাইট ফর্ম অফ ভার্বস এবং অন্যান্য যে টপিকগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো আজকে, এই প্রত্যেকটা কাজ যথাযথভাবে সম্পাদন করার মাধ্যমে। এখন আচ্ছা, ইন্টারেস্টিং একটা কোট নিয়ে কথা বলি। আই লাভ কোটস। মার্ক টুয়েনের একটা কোট আছে, আপনারা শুনেছেন কিনা, দ্য ডিফারেন্স। আমরা তারপরেই টপিকে ঢুকে যাব। দ্য ডিফারেন্স between the right word right word and the almost right word is the difference between lightning lightning and lightning bug lightning bug, quoted by Mark Twain. কি বোঝা গেল? লাইটনিং ইটসেলফ, বজ্রপাত, আর লাইটনিং বাগ, এই দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক, রাইট? তো আমরা আজকে রাইট ওয়ার্ডটাকে রাইট ফর্মে বসাতে পারা, সেটার ক্যাপাসিটিটা গ্রো করতে পারা, চিহ্নিত করতে পারা, খুবই সিগনিফিকেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজে বিশেষ করে। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমাদের অবজেক্টিভটাই থাকবে রাইট ফর্ম অফ ভার্বস আইডেন্টিফাই করার পাশাপাশি ইংরেজি ভাষাটাকে এমন ভাবে বোঝার চেষ্টা করা যাতে শুধুমাত্র বিসিএস প্রিলি রিটেন এগুলোই আমরা ক্র্যাক করবো, ব্যাপারটা এমন না। ভাষাটার এক্সেপশনাল ইউজ আমরা যেন করতে পারি, দ্যাট ইজ দ্য অবজেক্টিভ। ঠিক আছে, পরীক্ষা পাস আমাদের আজকের ক্লাসের অবজেক্টিভ কোনোভাবেই না। ওকে, তো যেমনটা বলেছি, গ্রামার ইজ ইকুয়াল টু লজিক। তো এই যে মার্ক টুয়েনের যে কোটেশনটা আপনারা দেখলেন এই মাত্র, লেটস গো ব্যাক দেয়ার। এখানে দেখেন, রাইট ফর্ম অফ ভার্বস, এই প্রত্যেকটা জিনিস বোঝার মাধ্যমে আমাদের মধ্যে আসলে প্রিসিশনস আসবে। ঠিক আছে, তো এখন আমরা যদি শুরু করি ক্লাসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে রাইটলি ওয়ার্ডগুলো ইউজ করার মাধ্যমে, প্রথম রুল কি বলছে আমাদেরকে? দ্য ফার্স্ট রুল সেজ সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়। যদি ব্যবহৃত না হয়, দ্যাট উইল বি ইনকারেক্ট। আবার বলছে, কোনো নাউন দেখতে প্লুরাল হলেও, কোনো নাউন যেটা দেখতে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে প্লুরাল, তা যদি একটি নাম হয় সেক্ষেত্রে ভার্বটি সিঙ্গুলার হবে। Let's go for some examples. Examples will create much clearer sense. ঠিক আছে, ধরা যাক আমরা লিখি দ্য সুন্দরবনস, সুন্দরবন। দেখুন, এস কিন্তু এখানে আছে, ইজ, আবার এখানে আমরা ইজ লিখলাম, ইজ আ ম্যানগ্রোভ ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্ট। এখন দেখুন, এখন যদি আমরা রুলটাকে আবার একটু দেখি, যে সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব হয়,
কিন্তু যদি কোনো নাউন দেখতে প্লুরাল হয়, দ্য সুন্দরবনস দেখতে মনে হচ্ছে আপনাদের দৃষ্টিতে প্লুরাল, কিন্তু যদি একটা নাম হয়, ইয়াস ইটস এ নেম, ইটস এ নেম, ঠিক আছে, সুন্দরবনস একটা নাম, উপকূলীয় আমাদের বনটার নাম, দেন ভার্বটি সিঙ্গুলার হবে, সো উই আর অ্যাবাইডিং বাই দ্য রুল, ঠিক আছে। এই জন্য আমরা এখানে ইজ লিখেছি। ডাজ ইট মেক সেন্স? সিম্পল না? খুব সহজ। একটু মনে রাখবো যে এস যুক্ত হয়েছে, কিন্তু সেটা একটা নাম হিসেবে ভাবটা প্রকাশ করছে। সো এখানে আমরা আসলে ভাবটাকেও সিঙ্গুলার রাখবো, সিঙ্গুলার রাখবো। দেখুন, দ্য বিগ রুম ইজ এয়ার কন্ডিশনড, কন্ডিশনড, কোয়াইট সিম্পল, রাইট? একটা সিঙ্গুলার জিনিসকে এক্সপ্রেস করেছে। আবার যদি যাই, দ্য গ্রেপস, ছোট হাতের হবে, দ্য গ্রেপস টেস্ট সাওয়া, কেন হলো এটা বলেন তো? দ্য গ্রেপস টেস্ট সাওয়া, দেখতে প্লুরাল মনে হচ্ছে, কিন্তু আমরা পুরো আঙ্গুরকেই বলছি, মানে আঙ্গুর যে একটা ফলের জাত আছে, সব আঙ্গুরের কথাই বলছি, যে যে পার্টিকুলার গ্রেপ গুলোকে উনি দেখাচ্ছেন বা একজন ব্যক্তি নির্দিষ্ট করে বলছেন, সেটার টেস্ট হচ্ছে সাওয়ার, তিক্ত, ঠিক আছে। তো আমরা এইভাবে সিম্পল কিছু রুলস মনে রাখার মাধ্যমে এবং এক্সাম্পল গুলো প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু গ্রামারটাকে সফিস্টিকেটেড করতে পারি। সেকেন্ড রুল, এখানে বলা হচ্ছে এন্ড দ্বারা যুক্ত দুই বা দুইয়ের অধিক নাউন বা প্রোনাউনের পরে প্লুরাল ভার্ব বসে। আপনারা একটা এক্সাম্পল দিন তো আমাকে। এন্ড দিয়ে যুক্ত দুই বা দুইয়ের অধিক নাউন বা প্রোনাউনের পরে প্লুরাল ভার্বটা বসে। লেটস গো ফর সাম এক্সাম্পলস। ইশরাত and Hassan. Hassan dash always, always happy. এখানে কি হবে? ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক জায়গাটায় কি বসবে আপনারা বলেন? ইশরাত and Hassan dash always happy. আর পারফেক্ট, পারফেক্ট, এখানে আর বসবে, ঠিক আছে, কারণ এন্ড দিয়ে যুক্ত দুই বা দুইয়ের অধিক নাউন বা প্রোনাউনের পরে প্লুরাল ভার্ব বসবে। মেক্স সেন্স, রাইট? আবার যদি আমরা একটা ডিফারেন্ট বাক্য নেই, কফি, ঠিক আছে, কফি অ্যান্ড টি, কি হবে? ব্ল্যাঙ্ক জায়গাটায় কি বসবে? সার্ভড ইন দ্য ইভিনিং। ফাঁকা জায়গাটায় কি বুঝবো বলেন? কফি অ্যান্ড টি ড্যাশ সার্ভড ইন দ্য ইভিনিং। কফি অ্যান্ড টি ওয়ার হতে পারে, রাইট? কফি অ্যান্ড টি আরো হইতে পারে, আপনি যেই ফর্মে ব্যবহার করবেন, রাইট? এইভাবে কিন্তু সিম্পল কিছু নিয়ম ব্যবহার করে আমরা কিন্তু প্রবলেমগুলো সলভ করতে পারি, এবং এই ধরনের প্রশ্নই কিন্তু মানে সেন্টেন্সে অনেক ধরনের ভুল থাকতে পারে, আমাদের অনেক সময় কারেকশন আসে, ঠিক আছে, অথবা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আসে, ব্ল্যাঙ্কের রাইট ফর্মের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দিয়ে আমাদের প্রশ্নটা সলভ করতে হয়। তো এই জিনিসগুলোকে মাথায় রেখে কিন্তু আমাদের প্রবলেমগুলো সলভ করতে হবে। ইয়েস, ইউ আর কারেক্ট। অনেকে উত্তর দিয়েছেন, মুশফিকা দিয়েছেন, লাবিব দিয়েছেন, ঠিক আছে, আমিনুল দিয়েছেন, শরীফা দিয়েছেন, কৃষ্ণ, তাহমিদ, থ্যাংক ইউ সো মাচ। যেহেতু অনলাইন ক্লাস, উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু মেক দ্য ক্লাস অ্যাজ এনগেজিং অ্যাজ পসিবল, ঠিক আছে। নেক্সট রুল, এই রুলে বলা হচ্ছে এন্ড দ্বারা যুক্ত দুই বা দুইয়ের অধিক সিঙ্গুলার নাউন। এখন লেটস গো ফর এক্সাম্পলস। এক্সাম্পল গুলো বেশি সেন্স মেক করে। দ্য ম্যাজিস্ট্রেট, আচ্ছা, আপনারা তো এখনো প্রিলি ক্যান্ডিডেটস, রাইট? আপনাদের কি জানেন, আপনারা কি জানেন যে একজন ডেপুটি কমিশনার, যদি আমরা বলি একজন জেলা প্রশাসকের আসলে রোল কি কি থাকে, একজন জেলা প্রশাসক কি কি রোল প্লে করে জেলায়, বলেন তো?
কারো কি জানা আছে? বলেন তো। একজন জেলা প্রশাসক, একাধারে তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তিনি একাধারে ডিস্ট্রিক্ট কালেক্টর এবং একাধারে তিনি ডেপুটি কমিশনার হিসেবেও কাজ করে থাকেন। এখানে বলা হচ্ছে দ্য ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ইজ অন ট্যুর। এই বাক্যে ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর একই ব্যক্তি, দ্যাট ইজ হিমসেলফ। ঠিক আছে, একই ব্যক্তিকে নির্দেশ করছে। তো যখন একই ব্যক্তিকে নির্দেশ করছে তখন আমরা কি বলবো? সিঙ্গুলার ভার্বের সিঙ্গুলার নাম্বারটা হবে এই ধরনের ক্ষেত্রে। সো দ্য ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ইজ অন ট্যুর, দিস ইজ কারেক্ট। আবার যদি একটা ডিফারেন্ট সেন্টেন্স নেই, দ্যাট উইল ক্রিয়েট মোর সেন্স। চলেন দেখি আমরা। দ্য হেডমাস্টার অ্যান্ড মেম্বার সেক্রেটারি। তার আগে আপনারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি সম্পর্কে আপনাদের ধারণা আছে? ইউ গাইজ আর অ্যাসপিরেন্টস, বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাসপিরেন্টস, আপনাদের জানা উচিত। একটা শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য সচিব কে থাকেন বলেন তো? এনিওয়ান, এনি ব্রেভ সোল? কে থাকে? সেই ব্যক্তি হচ্ছে ওই প্রতিষ্ঠানের প্রধান, তিনি হেডমাস্টার হতে পারেন। ঠিক আছে, প্রিন্সিপাল আগে হচ্ছে। এখন দেখুন এখানে আহ, এলাকায় যে স্থানীয় স্কুলগুলো আছে, হাই স্কুল প্রাইমারি স্কুল যাই বলেন না কেন, সেটার হেডমাস্টার হচ্ছেন ওই প্রতিষ্ঠানের প্রধান, কিন্তু ম্যানেজিং কমিটির তিনি মেম্বার সেক্রেটারি, সদস্য সচিব যেটাকে বলে। ঠিক আছে, তো এখানে বলছি আমরা দ্য হেডমাস্টার অ্যান্ড মেম্বার সেক্রেটারি অফ দ্য স্কুল হ্যাশ প্রেজেন্ট। এখানে কি হবে? ব্ল্যাঙ্কে কি বসবে বলেন তো? ইয়েস, ইজ হতে পারে, ওয়াজও হতে পারে, পারফেক্ট। ইজ, ওয়াজ দুইটাই হতে পারে। পারে কিনা বলেন তো, ইয়েস অর নো? পারে কিনা? থ্যাংক ইউ। তো আমরা কি এই রুলটা প্রপারলি বুঝতে পেরেছি? এন্ড দিয়ে যুক্ত দুই বা দুইয়ের অধিক সিঙ্গুলার নাউন যদি একটাই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে সেক্ষেত্রে ভার্বের সিঙ্গুলার নাম্বার হয়। এখানে আমরা বলেছি একজন জেলা প্রশাসক বেশ কিছু রোল প্লে করে, তিনি জেলার ম্যাজিস্ট্রেট, তিনি জেলার কালেক্টর, তিনি জেলার কমিশনার। তো এই সব ডেপুটি কমিশনার, এই সব রোল একই ব্যক্তি পালন করছেন। ঠিক আছে, এখানে যদি আমরা কমিশনারও লিখতাম তাহলে দুইয়ের অধিক রোল হইতো না ওই ব্যক্তির। তারপরও কিন্তু আমাদের এখানে যে ভার্বটা আছে সেটা সিঙ্গুলার ফর্মেই থাকতো। এন্ড দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। এখানে দ্য হেডমাস্টার অ্যান্ড মেম্বার সেক্রেটারি অফ দ্য স্কুল ইজ অর ওয়াজ প্রেজেন্ট, এটাই কারেক্ট। আশা করি আর কখনো ভুল হবে না এটা। নেক্সট রুল, এন্ড দিয়ে যুক্ত দুই বা দুইয়ের অধিক সাবজেক্ট, এন্ড দিয়ে আবারও যদি দুই বা দুইয়ের অধিক সাবজেক্ট পৃথক পৃথক ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেক্ষেত্রে ভার্বের প্লুরাল নাম্বার হয়। তো একই ব্যক্তিকে যদি বোঝায় সেক্ষেত্রে আমরা কি দিলাম? সিঙ্গুলার নাম্বার। কিন্তু যদি পৃথক পৃথক ব্যক্তিকে বোঝায় তাহলে অবশ্যই প্লুরাল নাম্বার হবে সেটা। ঠিক আছে, এবং একইভাবে প্রত্যেকটি সাবজেক্টের পূর্বে দা বসবে। ঠিক আছে, দা বসবে। এখন আমরা সেম সেন্টেন্সটাকে যদি চেঞ্জ করে ফেলি তাহলে কেমন হবে বলেন তো? ধরা যাক জেলা পর্যায়ে একটা ছোট্ট মিটিং হচ্ছে, যেখানে জেলা স্বনামধন্য একটা স্কুল এবং একটা কলেজের প্রধান আছেন। তাহলে আমরা বলতে পারি দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রিন্সিপাল। এখানে কি বসাবো আমরা বলেন তো? ড্যাশ প্রেজেন্ট, অতীতকালের একটা ঘটনা। আমি ক্লু দিয়ে দিলাম আরো। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রিন্সিপাল কি হবে এই ব্ল্যাঙ্কে যদি অতীতকালের ঘটনা হয়? ওয়ার হবে। থ্যাংক ইউ। ওয়ার, ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং। আমরা বাকিটা লিখলাম না, ইন দ্য লাস্ট মিটিং। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের কোয়েশ্চেন গুলো সলভ করে ফেলতে হবে। আবার দেখুন,
কিছু সিঙ্গুলার নাউন সব সময়ই এন্ড দ্বারা যুক্ত হয়, সব সময়, অল দ্য টাইম যুক্ত হয়ে জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয়। এরকম নাউনগুলোকে আমরা পার্সেল সাবজেক্ট বলবো। এরকম পার্সেল সাবজেক্টের সঙ্গে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। আচ্ছা, এইসব কঠিন কাঠখোট্টা গ্রামারিয়াল লজিক আমরা না শুনে এক্সাম্পলে যাব, সেখান থেকে আমরা লজিকটাকে ডিরাইভ করব। ঠিক আছে? মনে আছে এই কোডটা? স্লো অ্যান্ড স্টেডি, স্টেডি ড্যাশ উইন স্ল্যাশ দ্য রেস। কোনটা হবে? স্লো অ্যান্ড স্টেডি কি হবে? উইন্স দ্য রেস। ভেরি ইজি, ভেরি ইজি। উইন্স দ্য রেস, উইন্স দ্য রেস কারেক্ট অ্যান্সার এটা। উইন হবে না, দ্যাটস দ্য রং অ্যান্সার। ঠিক আছে? এইভাবে আমরা মনে রাখার চেষ্টা করব। তারপরের রুলটি হচ্ছে এন্ড দ্বারা যুক্ত একাধিক সিঙ্গুলার সাবজেক্ট, একের বেশি সিঙ্গুলার সাবজেক্ট যদি ডিটারমাইনার হিসেবে ইচ, এভরি বা নো ব্যবহৃত হয় ওইসব সেন্টেন্স, তখন তাদের পরবর্তী ভার্বের সিঙ্গুলার নাম্বার হয়। কোয়াইট এ লং রুল। আমরা এটাকে ব্রেক ডাউন করবো। ঠিক আছে? ব্রেক ডাউন করবো কিরকম এক্সাম্পল দিয়ে। ধরা যাক আমরা, আচ্ছা আপনারা কি এক্সাম্পল লিখতে পারবেন চ্যাট বক্সে? দেখি তো। আপনারা ডিফারেন্ট এক্সাম্পল লিখবেন। ইন দ্য মিন টাইম আমি একটা এক্সাম্পল লিখি। এখানে কি বলছি আমরা আগে দেখে নেই। এন্ড দ্বারা যুক্ত একাধিক সিঙ্গুলার সাবজেক্ট, একের বেশি সিঙ্গুলার সাবজেক্ট এর আগে যদি ডিটারমাইনার হিসেবে ইচ, এভরি বা নো ব্যবহৃত হয়, দেন লেটস গো ফর ইট। ধরা যাক এভরি ম্যান, এভরি ম্যান অ্যান্ড এভরি ওমেন, এভরি ওমেন ড্যাশ প্রেজেন্ট ইন দ্য মিটিং। এখানে বলেন উত্তর কি হবে? ব্ল্যাঙ্কে কি বসবে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। Yes, was present. Was present. Every mother and father loves their child. Every mother and father loves their child. Yes, why not? আমরা একটু দেখি, rice and curry is my daily go-to meal. Rice and curry is my daily go-to meal. হ্যাঁ, হতে পারে। নাইস। আচ্ছা, এরকম করে আমরা যখন এক্সাম্পলস গুলোকে নিয়ে বেশি বেশি প্র্যাকটিস করব, তখন আরো বেটার সেন্স ম্যাক করে, তাই না? যদি আমরা শুধু রুল পড়ি তখন কিন্তু মনে থাকে না। এখানে আমরা কিছু ওয়ার্ডস দেখতে পাচ্ছি। কি বলছে এখানে? উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, accompany by, in addition to, as well as, rather than, no less than, more than, like, unlike, but, except, besides, including, excluding। এই যে শব্দগুলো আছে, এগুলো দিয়ে যদি দুই বা তার বেশি সাবজেক্ট যুক্ত হয়, দেখুন শব্দগুলো আরেকবার দেখুন। আমরা কিন্তু প্রতিদিন এইরকম ফ্রেজেসই বলবো বা হচ্ছে শব্দ বলতে পারি, এগুলো ব্যবহার করে কিন্তু অনেক বাক্য দেখি, পত্র পত্রিকায় দেখি, বইয়ে দেখি, আমাদের লেকচার শীটসে দেখি, তাই না? তো যখন এরকম হবে দুই বা তার বেশি সাবজেক্ট যুক্ত হবে, তখন কি করতে হবে? প্রথম সাবজেক্টের পার্সন, প্রথম সাবজেক্টের, লেটস গো ব্যাক, প্রথম সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুসারে ভার্বের নাম্বার নির্ধারিত হয়। বাক্য না দেখলে এটা কোনোভাবেই সেন্স মেক করবে না। ঠিক আছে? ধরা যাক এখানে আমরা কোনটা নিতে পারি, অনেকগুলো আছে। ধরা যাক আমরা অ্যাজ ওয়েল এজ, সবচেয়ে কমন একটা, অ্যাজ ওয়েল এজ নিয়ে শুরু করি। ঠিক আছে? হি এজ ওয়েল, as well as I dash guilty। কি হবে এখানে বলেন তো? যদি আই এর সঙ্গে বসাই তাহলে কিন্তু অন্যটা হয়, কিন্তু প্রথম সাবজেক্টের পার্সন এবং নাম্বার, হ্যাঁ, তাহলে প্রথম পার্সন দিয়ে বললে কিভাবে বলতেন? ইজও হইতে পারে, ওয়াজও হইতে পারে। হি অ্যাজ ওয়েল অ্যাজ
আই ইজ গিলটিও হতে পারে, ইজ, ওয়াজ, দুইটাই হতে পারে। কেন? আমরা রুলটা কি বলছে আমাদেরকে, যদি অ্যাজ ওয়েল এজ, ইন এডিশন টু, অ্যাকম্পানি বাই, তারপর বাকি রেস্ট অফ দ্য ওয়ার্ডস যা যা আছে এগুলা দিয়ে যদি সাবজেক্ট যদি একের অধিক যুক্ত হয়, যেমন এখানে হি আছে আর এই পাশে কি আছে, আই আছে, অ্যাজ ওয়েল এজ দিয়ে যুক্ত হয়েছে না দুইটা, যুক্ত হয়েছে কিনা, হি এন্ড আই যুক্ত হয়েছে কিনা, হয়েছে তো। তাহলে প্রথম সাবজেক্টের পার্সন, প্রথম সাবজেক্ট কোনটা, হি, হি এর সঙ্গে কি বসে, হি ইজ, হি ওয়াজ, তাই না, এটা বসে না, তখন সেইভাবে আমাদেরকে আসলে ভার্বটা বসাতে হবে। ঠিক আছে? ডাজ ইট মেক সেন্স? আই গেস ইট ডাজ। আরো এক্সাম্পল আছে, এখানে যে আনলাইক দেখলাম আমরা, এই যে আনলাইক সার্কেল করলাম, এই আনলাইক দিয়ে ধরেন বানাই একটা, ইউ আনলাইক ইউর ফাদার, ইউ আনলাইক ইউর ফাদার, ইউ আনলাইক ইউর ফাদার, ফাদার ড্যাশ, ধরা যাক উনি গিফটটা, যাকে আমরা বলি মাইজা, এখানে কি বসবে তাহলে, ইউ আনলাইক ইউর ফাদার, আমরা বলেছি প্রথম যে সাবজেক্ট সেটা অনুযায়ী হবে, তাহলে কি হবে এখানে, ইউ এর সঙ্গে কি ওয়াজ হয় তাহমিদ, বলেন তো, ইউ এর সঙ্গে ইউ ওয়াজ, ইউ ওয়াজ এ মাইজার হবে? এটা আর হইতে পারে, ওয়ার হতে পারে, ভুল করা যাবে না। 0.5 কিন্তু গেল আপনার, ঠিক আছে, 0.5 কিন্তু গেল। এটা আর হতে পারে এবং ওয়ার হতে পারে, আর ওয়ার, ইউ আর, ইউ ওয়ার, ঠিক আছে না? এইভাবে আমরা মনে রাখার চেষ্টা করব। এবং আমি এসব করতে পারি, আপনারা যদি এই ক্লাসটা আরো একবার রিভিজিট করেন, অথবা এই রুলস গুলো আপনারা নিজেরা একবার করে দেখেন, এক্সাম্পলস নিজেরা ক্রিয়েট করেন, তারপর কিন্তু আর এই ভুলগুলো আর হবে না। আসলে প্র্যাকটিস মেক্স দ্য ডিফারেন্স। মানে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার তত কারেকশনের পার্সেন্টেজ তত বাড়বে, তত বাড়বে। দেন নেক্সট রুল, বোথ, মেনি, সাম, ফিউ, এই যে ইত্যাদি ইনডেফিনিট প্রোনাউন গুলোর সঙ্গে প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়। আচ্ছা, ক্লাসের মাঝখানে আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের ক্লাসে কিন্তু আরো একজন শিক্ষক আছেন, আবরার ভাই আমাদের সঙ্গে আছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যেটা এই ক্লাসে হয়তো ডিসকাসড হওয়ার স্কোপ কম, বা আপনাদের আরো ফার্দার কোয়েরি, আরো ডিপ অ্যানালিসিসের প্রয়োজন আছে, এমন প্রশ্নগুলো আপনারা করতে পারেন কিউএনএ অপশনটি অ্যাভেল করার মাধ্যমে। নিশ্চয়ই আপনারা পারেন কিউএনএ অপশন অ্যাভেল করা, তাই না? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা সার্ভিস এই প্ল্যাটফর্মটার। সো বোথ, মেনি, সাম, ফিউ, এই যে ইত্যাদি শব্দগুলো আছে, ইত্যাদি ইনডেফিনিট প্রোনাউন গুলোর সঙ্গে প্লুরাল ভার্ব ব্যবহৃত হবে। দিস আর ইনডেফিনিট, বোঝাই যাচ্ছে এটা অনির্দিষ্ট, নির্দিষ্টতা বাচক না। আমরা এক্সাম্পলে যাই, মেনি আছে, বোথ আছে, আমরা মেনি দিয়ে লিখি, many of them, many of them know him। কেন আমরা নো বসাইলাম, কি হবে এখানে বলেন তো, আপনারা বলেন কি হবে। কমেন্টস, আই এম চেকিং কমেন্টস, কি হবে, ইয়েস, নোই হবে, নোই হবে, এখানে নোই বসবে, ঠিক আছে, এটা কিন্তু ভুল করা যাবে না। মেনি অফ দ্যাম নো হিম। আচ্ছা, এবার আমি উত্তর লিখবো না, সাম ড্যাশ সেড দিস, এখানে কি হবে বলেন তো, সাম ড্যাশ সেড দিস, আমরা হ্যাভ হ্যাজ পয়েন্ট, পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা উত্তর দেই, কোনটা হবে, হ্যাভ হবে, পারফেক্ট, হ্যাভ, সাম হ্যাভ said this। নুসরাত, খালিদ, রাবিয়া, লাবিব সবাই মোটামুটি কারেক্ট অ্যান্সার দিয়েছেন, দু একজন ছাড়া। তো এরকম ভাবে আসলে রুলগুলো অনেক সময় কনফিউজিং হয়ে যায়, মানে এগুলো ইন প্র্যাকটিস না থাকলে। আমি আহ দেখুন,
আমি আমার নিজের এক্সপিরিয়েন্সও শেয়ার করতে চাই মাঝে মধ্যে আপনাদের সঙ্গে। সেটা হচ্ছে অনেক দিন ধরে ইংরেজি ভাষায় আমরা যখন আমাদের আন্ডার গ্রেড লেভেল বা পোস্ট গ্রাজুয়েট লেভেল পাশ করে আসি, তখন আমাদের মধ্যে একটা সেন্স অফ প্রাইড তৈরি হয় যে আমরা গ্রামার ছাড়াই ইংরেজি ভালো ব্যবহার করতে পারি। দ্যাট ইজ ভেরি ট্রু। এটা অস্বাভাবিক কোনো কিছুই না, পারাটাই স্বাভাবিক। কিন্তু পয়েন্ট ইজ, আপনি যখন প্রিলিমস এর জন্য বসছেন সিভিল সার্ভিসের, তখন কিন্তু আপনাকে শুধু আপনার সেন্স ভালো গ্রো করা থাকলেই বা ভালো ইংরেজি লিখতে পারলেই হবে না। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ স্কিল, কিন্তু এটার পেছনের লজিক বা পেছনের গ্রামারটা কিন্তু জানাটা এই এক্সামটা ক্র্যাক করার জন্য ইম্পর্ট্যান্ট। আমি কি ঠিক বললাম নাকি ভুল বললাম বলেন তো? আমরা অনেক ভালো গ্রামার জানি, আপনারা অনেক গ্রামার জানেন, কিন্তু পরীক্ষার আগে আপনাদেরকে কিন্তু মানে ওই যে সাটল জানা, যেটা পড়ে পড়ে শেখা, দেখে দেখে শেখা, সেটা আর গ্রামার পড়ে পড়ে শেখা, সেটা থেকে ডিফারেন্ট। এখন আপনাদেরকে একটু গ্রামার প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে গ্রামারের বইটই। এই ফেজটাতে এসে এটা ইম্পর্টেন্ট। তো কোনোভাবেই সেলফ ইয়াতে পড়া যাবে না, ভোগা যাবে না। ঠিক আছে? দেন এনি, এনিবডি, ওয়ান, এনি ওয়ান। ঠিক আছে? নো ওয়ান, নান। এই যে শব্দগুলো দেখতে পাচ্ছেন এখানে, নাথিং, নোবডি, সামবডি, এই প্রত্যেকগুলার পরে যদি ইনডেফিনিট প্রোনাউনগুলো যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তখন ভার্ব কি হবে? সব সময় সিঙ্গুলার হবে, সব সময় সিঙ্গুলার হবে। ঠিক আছে? সামথিং, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, এই যে ইত্যাদি ইনডেফিনিট প্রোনাউনগুলো আছে, আচ্ছা এগুলো কি সুনির্দিষ্ট করে কাউকে বোঝাচ্ছে? সামথিং, এভরিবডি, এভরিওয়ান, মানে এগুলো সুনির্দিষ্ট কিছু না, তাই না? এগুলো ইনডেফিনিট, ইনডেফিনিট প্রোনাউন্স। তো সাবজেক্ট হিসেবে আমরা বসাই একটাকে, খুব কমন একটা ব্যবহৃত বাক্য, সামথিং ইজ বেটার, ইজ বেটার দেন নাথিং। এই যে আমরা ঝটপট ইজ বসায় দিই, আমরা যখন চিন্তা করি বা বলি, আমরা কোনোভাবে চিন্তা না করেই ইজ বসিয়ে দেই, কারণ আমরা এটা ব্যবহার করে অভ্যস্ত। সো দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু মেক, যে আপনি যদি গ্রামারটা না জানেন, তখন কিন্তু প্রিলি ক্র্যাক করতে অনেক সময় আপনার জন্য অসুবিধা হয়ে যাবে। তাহলে গ্রামারটা কি এটার? যখন ইনডেফিনিট প্রোনাউন বসে সাবজেক্ট হিসেবে, তখন তাদের পরবর্তী ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। ঠিক আছে? সাবজেক্ট হিসেবে সামথিং বসছে, তার পরের ভার্ব এই জন্যই সিঙ্গুলার ইজ হয়েছে। নোবডি, ধরা যাক আমরা নোবডি বলতেছি, নোবডি বিলিভ, কি হবে এখানে? এস বসাইছি আমরা, বিলিভস আ লায়ার। তো এই এক্সাম্পল গুলো আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। নেক্সট রুল, ইদার, অর নিদার, নর, নট অনলি বাট অলসো, অর, এগুলো দিয়ে যুক্ত দুটা সাবজেক্টের ক্ষেত্রে তৃতীয় সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী ভার্ব নির্ধারিত হবে। আমরা বলি না যে ইদার ইউ অর ইউর ফাদার হ্যাজ ডান দিস। ঠিক আছে? দ্বিতীয় সাবজেক্ট, এবার কিন্তু দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী হবে। এই যে জিনিসটা, দ্য সেকেন্ড সাবজেক্ট, আমরা মাথায় রাখবো। এখন এই মাত্র যেটা বললাম সেটা যদি একটু লিখে আমরা, either you or your father, your father dash done this, ব্ল্যাঙ্ক জায়গাটায় আসলে কি বসবে আপনারা বলেন? কেন বসলো? লাবিব এক্সপ্লেইন করেন কেন বসলো। বিকজ অফ দ্য রুল, বিকজ অফ দ্য লজিক অফ গ্রামার। এখানে বলছে যে ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো, এইগুলো দ্বারা যুক্ত যদি সাবজেক্ট থাকে দুইটা সাবজেক্টের ক্ষেত্রে, দ্বিতীয় যে সাবজেক্টটা এখানে ইউ এবং ইউর ফাদার, এই যে ফাদার সেকেন্ড সাবজেক্ট, ঠিক আছে? ইউ এর সঙ্গে হইলে আমরা যদি প্রথম সাবজেক্ট বলতাম তাহলে হ্যাভ বসাইতাম, তাই না? হ্যাভ। কিন্তু হ্যাভ কেন হবে না? কারণ সেকেন্ড সাবজেক্টটা অনুযায়ী নাম্বার, তার নাম্বার এবং পার্সন অনুযায়ী ভার্বটা নির্ধারিত হবে। সো ফাদারের পরে আমরা চোখ বন্ধ করে হ্যাজ বসায় দিব। চোখ বন্ধ করে না, অবশ্যই চোখ খোলা রেখে। আচ্ছা, প্রিলির যে আপনারা মডেল টেস্ট গুলো দিয়ে থাকেন,
বা হচ্ছে আপনারা কি মডেল টেস্ট দেন নিজেরা এখন? দিচ্ছেন? এটা দেয়াটা কেন গুরুত্বপূর্ণ বলেন তো? কারণ আমি যখন বিসিএস এর প্রিলি পরীক্ষায় বসি প্রথমবারের মতো, আই কুডন্ট ক্র্যাক দ্য ফার্স্ট ওয়ান, নট ইভেন দ্য সেকেন্ড ওয়ান। ঠিক আছে, আমি তখন চাকরি করতাম, কিন্তু আমার কমন ভুলগুলো কি ছিল জানেন? মানে অমনোযোগের সঙ্গে প্র্যাকটিস ছাড়া বৃত্ত ভরাট করতাম। ধরা যাক এখানে ছিল ক, এখানে ছিল খ, এখানে ছিল গ। তো ক এর উত্তর করতে গিয়ে খ এর বৃত্ত ভরাট করতাম। দিজ আর সাম অফ দ্য কমন মিস্টেক্স দ্যাট ইউ উইল মেক ইন ইউর প্রিলি। তো এই ভুলগুলো অ্যাভয়েড করতে হলে এখন থেকে আপনাকে প্র্যাকটিস করতে হবে। ক এর বৃত্ত যদি মানে খতে বৃত্ত ভরাট না করতে চান, ঠিক আছে, প্র্যাকটিস বেশি করে করতে হবে। তো যেখানে ছিলাম, ইদার অর নিদার নর নট অনলি বাট অলসো থাকলে পরের যেই সাবজেক্টটা থাকবে এই ধরনের বাক্যে, যেমন এখানে ইদার ইউ অর ইউর ফাদার, এখানে সাবজেক্ট হচ্ছে পরেরটা ফাদার, দ্বিতীয় সাবজেক্টটা, সেই অনুযায়ী আমরা ভার্ব বসাইলাম হ্যাজ, নাম্বার অফ পার্সন অনুযায়ী হ্যাজ বসালাম। দিস ইজ এ প্রিটি ইজি এক্সাম্পল। দ্য নেক্সট রুল, ওয়ান অফ, ইচ অফ, ইদার অফ, নিদার অফ, কোয়ালিটি অফ, এভরি ওয়ান অফ, এগুলোর পরে সাধারণত প্লুরাল নাউন বা প্রোনাউনের সাথে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। গ্রামারটা একটু কাঠখোট্টা মনে হয়েছে না, তাই না? আমরা একটু এক্সাম্পল দেখি। এই যে দেখেন এখানে কি আছে, ইচ অফ দেখাইলাম প্রথমে। ইচ অফ দিয়ে যদি করি আমরা একটা বাক্য, ইচ অফ দ্য স্টুডেন্টস, ইচ অফ দ্য স্টুডেন্টস হু filled out the admission form has appeared। উত্তর কি হবে বলেন? ব্ল্যাঙ্ক জায়গাটায় কি বসবে আপনারা বলেন? সাধারণত প্লুরাল নাউন বা প্রোনাউনের সাথে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। তো ইয়েস, আপনাদের অ্যান্সার কারেক্ট, হ্যাজ বসবে এখানে, হ্যাজ। ইচ অফ স্টুডেন্টস হু ফিলড আউট দ্য অ্যাডমিশন ফর্ম হ্যাজ অ্যাপিয়ার্ড অ্যাট দ্য টেস্ট। আচ্ছা এটা দেখেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা আপনাকে বুঝে শুনে করতে হবে। মানে এটা গ্রামাটিক্যাল ফর্ম ডিফারেন্ট হইতে, মানে টেন্সের ফর্ম ডিফারেন্ট হইতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু আপনার স্ট্রাকচারালি জিনিসটাকে কারেক্ট হইতে হবে। ঠিক আছে, পরের রুল, মেনির পরে এ বা এন যদি ব্যবহৃত হয়, নাউন এবং ভার্ব হবে সিঙ্গুলার। নাউন এবং ভার্ব এটা হবে সিঙ্গুলার। আর ম্যানির পরিবর্তে এ ব্যবহৃত হইলে নাউন এবং ভার্ব হবে প্লুরাল। তো এইটার রুলটা অনেক বেশি কঠিন মনে হচ্ছে, আমরা এক্সাম্পলে গেলে সেটা আরো সহজ হবে। গ্রেট ম্যানি, গ্রেট ম্যানি, গ্রেট ম্যানি বুকস, বুকস ড্যাশ লস্ট ইয়েস্টারডে। কি বসবে ব্ল্যাঙ্ক জায়গাটায় বলেন তো? এখানে আমরা বলছি ম্যানির পরে এ বা এন ব্যবহৃত হলে নাউন এবং ভার্ব হবে সিঙ্গুলার, আর ম্যানির পূর্বে ব্যবহৃত হইলে, তাহলে এখানে পূর্বে বসছে, তাই না? গ্রেট মেনি বুকস, তাই না? তাহলে এখানে কি বসবে? যদি পাস্ট টেন্সে চিন্তা করি, যদি পাস্ট টেন্সে চিন্তা করি, পাস্ট ওয়্যার, টেন্স নিয়ে আপনারা প্যারা খাবেন না, টেন্স ডিফারেন্ট ফর্মে হইতে পারে, ভার্বটা হবে প্লুরাল। ঠিক আছে, আর গ্রেট মেনি বুকস ওয়্যার লস্ট ইয়েস্টারডে। এখন ডিফারেন্ট একটা এক্সাম্পল যদি আমরা নেই, প্রথম অংশটার জন্য ম্যানি এ, এবারটা এটা কিন্তু পরে বসছে, ম্যানি এ স্টুডেন্ট হ্যাশ হিজ অর হার টাইম ইন idleness। এখন ফাঁকা জায়গাটা কি বসবে এবার বলেন? এখানে কিন্তু এ বা এন ব্যবহৃত হলে নাউন এবং ভার্ব হবে সিঙ্গুলার যদি ম্যানির পরে বসে। এখন ম্যানি আমাদের প্রথমে, এরপরে এ বসছে, সো ব্ল্যাঙ্কে কি বসবে?
স্পেন্ডস। আচ্ছা দেখুন, ইডলনেস শব্দটার সঙ্গে কি স্পেন্ড যেতে পারে, বাট মোর পারফেক্ট পারফেক্ট হবে ওয়েস্ট। ওয়েস্ট অপচয় করা। ওয়েস্টস হিজ অর হার টাইম ইন ইডলনেস। এস যুক্ত করছি আমরা এখানে। ওয়েস্টস। চেক আউট দ্য ডিফারেন্স। Many a student wastes his or her time in idleness. ঠিক আছে, আমরা এগিয়ে যাই। নেক্সট রুলটা হচ্ছে a number of মনোযোগ দিয়ে শুনেন, a number of এর পরে প্লুরাল নাউন এবং প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়। আবার অন্যদিকে দেখেন, দ্য নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন এবং সিঙ্গুলার ভার্ব হয়। এখানে পার্থক্য দুইটা। একে তো বলতেছি এ নাম্বার অফ, ঠিক আছে, এরপরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। আমরা এক্সাম্পল দেই, ধরেন এ দিয়েই করব, এই রুলটা দিয়ে করব। আমরা লিখি নাম্বার, তারপরে আমরা রুলটাকে ব্রেক ডাউন করব। আ নাম্বার অফ স্টুডেন্টস। স্টুডেন্টস, এই নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন এবং প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়। তাইলে যদি পাস্ট টেন্সে আমরা ভার্ব বসাই তাহলে কি হবে বলেন তো দেখি, দু একজন। আ নাম্বার অফ স্টুডেন্টস ওয়ার, আ নাম্বার অফ স্টুডেন্টস ওয়ার অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস, ফ্রম দ্য ক্লাস। ঠিক আছে, আবার এটা তো গেল প্রথম রুল। এখানে আমরা ওয়্যার কেন দিলাম, এ নাম্বার অফ এই ফ্রেজ দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, তাহলে এরপরে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করছি, ওয়্যার অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। কিন্তু দা নাম্বার যদি হয়, দা নাম্বার, এবার আপনারা বলবেন দ্য নাম্বার অফ মেম্বার্স ইন দ্য মিটিং, ইন দ্য মিটিং কি হবে বলেন, কোনটা হবে? ওয়্যার ওয়াজ 50, 50 জন উপস্থিত ছিল। এখানে কি বসবে? ওয়াজ বসবে। পারফেক্ট। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ ওয়াজ। ওয়্যার কিন্তু হবে না। ঠিক একইভাবে নেক্সট রুলটাতে যদি আমরা যাই, ওজন, কোনো কিছুর ওয়েট, ডিস্টেন্স, ঠিক আছে, পরিমাণ বা পরিমাপ, মেজারমেন্ট, এগুলোর সাথে সম্পৃক্ত এমন কোনো ওয়ার্ড সমূহকে অসমূহ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি ব্যবহৃত হয়, সেক্ষেত্রে সাবজেক্ট প্লুরাল নাম্বার হওয়া সত্ত্বেও ভার্বের সিঙ্গুলার নাম্বার হবে। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুলস দ্যাট উই হ্যাভ কাভার সো ফার। এগুলো নিয়ে অনেক প্রশ্ন কিন্তু প্রিলিতে আসে। তো এইটা গুরুত্বের বিচারে এটাকে 5 স্টার দেওয়ার মতো একটা রুল। ঠিক আছে, এখন দেখি তো আপনাদের আন্ডারস্ট্যান্ডিং কেমন এই রুলের উপরে, আপনারা বাক্য বলেন। লেটস টেক 10 to 15 seconds. টাইম স্টার্টস নাও। ওজন, দূরত্ব, পরিমাপ, পরিমাণ, এগুলোর সাথে সম্পৃক্ত ওয়ার্ডগুলা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হওয়ার পরেও, সাবজেক্ট প্লুরাল নাম্বার হওয়ার পরেও ভার্বের সিঙ্গুলার নাম্বার হয়। এক্সাম্পল বলবেন। ফার্স্ট রেসপন্স কেম ফ্রম আমিনুল। তিনি বলছেন 50 miles is a long distance. Okay, I am expecting more examples. 50 miles is a long distance. Sharifa, same example. It's all right. Okay, time up. তো এখানে যেটা বলছে, আপনারা চমৎকার এক্সাম্পল দিয়েছেন। আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি এখানে বলছে ওজন, দূরত্ব, পরিমাণ বা পরিমাপের সঙ্গে সম্পৃক্ত ওয়ার্ডগুলা যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে সাবজেক্টটা প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হবে। অ্যাজ এক্সাম্পল আপনারা বলেছেন 50 miles is a long distance, মাইলের সঙ্গে এস যুক্ত করেছেন, তারপরও আপনারা ইজ দিয়েছেন। এটার একমাত্র কারণ এই রুলটা। ঠিক আছে, রাইটলি সেড। থ্যাংক ইউ যারা এক্সাম্পল গুলো দিয়েছেন। আরো এক্সাম্পল দেখি আমরা। 80 kilograms, kilograms ড্যাশ হেভি ওয়েট, আপনারা বলেন।
80 kilograms dash a heavyweight is perfect সঠিক উত্তর হবে is আচ্ছা $50,000 50,000 প্রশ্ন করার আগেই উত্তর দিয়ে দিচ্ছেন অনেকে dollars dash a big amount আচ্ছা এই ধরনের প্রেডিক্টেবল কোয়েশ্চেনের ক্ষেত্রে অ্যান্সার আগে দেওয়া যায় কিন্তু অনেকেই দেখা যায় আহ প্রশ্ন না দেখে প্রপারলি না দেখে অ্যান্সার করার ফলশ্রুতিতে কিছু কিছু উত্তর ভুল করে ফেলেন ঠিক আছে কারণ লাস্টে দেখবেন কিছু কিছু প্রশ্নে বাংলাদেশ বিষয়াবলী বা আন্তর্জাতিক বা নৈতিকতা শেষে লেখা থাকে নয় বা না এরকম কথাগুলো কথার ফাঁক দিয়ে কোথাও লেখা থাকে তখন আমরা এই নাটাকে না দেখে অনেক সময় উত্তরটা ভুল করে ফেলি এরকম ভুল করছে কে কে বলেন তো কারো এক্সপিরিয়েন্স আছে ভলান্টিয়ার দিতে গিয়ে অনেকের এক্সপিরিয়েন্স আছে নুসরাত বলেছেন লাবিব বলেছেন কাউসারও বলেছেন লাবিব সামটাইমস ইয়েস তো এই জন্য আমাদের কেয়ারফুল থাকতে হবে একটু সময় দিতে হবে মানে ইটস অল রাইট হোল্ড ইউর হর্সেস একটু সময় নিয়ে তারপর আমরা অ্যান্সারটা করব ঠিক আছে তো এটা বেশ আপনারা চমৎকার ভাবেই সলভ আনসার করতে পেরেছেন এখানে আমরা সময় না দিয়ে আরো ইম্পর্টেন্ট রুলগুলো দেখি এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রুল একাংশ কোনো কিছুর এক অংশ মানে 2 ভাগের 1 অংশ হতে পারে 3 ভাগের 1 অংশ 5 ভাগের 1 অংশ ঠিক আছে এই ধরনের ক্ষেত্রে নাউন এবং ভার্ব উভয়ের সিঙ্গুলার নাম্বার হয় কিন্তু এখানে কিন্তুটা মনোযোগ দিয়ে দেখতে হবে আমাদের এই যে একাংশ এই এক অংশ বাদে অন্য যত সব ভগ্নাংশ আছে দেখুন এখানে 3 ভাগের 2 অংশ 5 ভাগের চার চার অংশ ঠিক আছে 9 ভাগের 7 অংশ যত এক্সাম্পলস নিয়ে আসতে পারেন মানে একাংশ বাদে বাকি যত ভগ্নাংশ আছে সবগুলোর ক্ষেত্রে নাউন এবং ভার্ব উভয়ই প্লুরাল নাম্বার হবে মনে থাকবে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা রুল এইটার এক্সাম্পল আমরা যদি দেখি ধরা যাক 2/3 টু অফ 2/3 oblique thirds of his answer slash answers dash were correct কোনটা হবে বলেন তো এখানে একাংশের বাইরে এটা অন্য যত ভগ্নাংশ মানে 2 ভাগের 1 ভাগে যে উপরে এক থাকবে এইরকম ছাড়া যত ধরনের ভগ্নাংশ থাকবে বাকি সবগুলোর ক্ষেত্রে কিন্তু পরের নিয়মটা অ্যাপ্লিকেবল হবে তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে চলেন আমরা এটা ব্রেক ডাউন করি 2/3 ঠিক আছে 2/3 of his answers are ওয়ারও হইতে পারে ওয়ারও হতে পারে টেন্স নিয়ে প্যারা খাওয়ার কিছুই নেই ইয়েস 2/3 of his answers are অথবা ওয়ার কারেক্ট আচ্ছা আরেকটা এক্সাম্পল যদি দিই প্রথম পার্টটার জন্য একাংশ যেমন এই যে একাংশ এক্সাম্পল যদি আমরা লিখি 1/3 1/3 of his answers dash correct এখানে কি হবে আপনারা বলেন ঝটপট অ্যান্সার was was দুইটাই হবে 1/3 of his answers is অথবা was correct খুব সহজ এইভাবে মানে রুলগুলোকে ব্রেক ডাউন করে নিজের এক্সাম্পল তৈরি করলে বেশি মনে থাকে তো আমরা কিন্তু অলরেডি অনেকগুলো রুল পড়ে ফেলছি তাই না এবারে আমরা ডিফারেন্ট একটু রুল দেখি এখানে বলছে অ্যারিস্টোক্রেসি ক্যাটেল নবিলিটি পোল্ট্রি পিপল পিজেন্ট্রি ফোক জেন্ট্রি
এই যে ইত্যাদি নাউন গুলো আছে, এগুলো দেখতে কিন্তু মনে হয় সিঙ্গুলার, তাই না? এটার মধ্যে এস টেস কিছু আছে? কিছুই নাই। আপাত দৃষ্টিতে দেখে মনে হয় এগুলো সব সিঙ্গুলার, কিন্তু এরা কিন্তু মূলত প্লুরাল, এবং এদের পরে অবশ্যই প্লুরাল বলবে। এগুলো মুখস্থের বিষয়টা, মানে এগুলা সেন্স, এই যে যারা বেশি বেশি পড়ছে তারা এইখানে অ্যাডভান্টেজ পাবে। মুভিজ অনেক বেশি দেখা, সিরিজ অনেক বেশি দেখা, বা হচ্ছে অনেক বেশি বই পড়া, মনোযোগ দিয়ে ইংরেজিটা পড়া, তাদের জন্য এগুলো অ্যাডভান্টেজিয়াস টপিকস। তো আমরা কি বললাম এখানে? এক্সাম্পলে যাই, ক্যাটেল দিয়ে যদি এক্সাম্পল তৈরি করি, দ্য ক্যাটেল হ্যাশ, গরুরা কি করে? ঘাস খায়। ইংরেজিতে বলবো আমরা গ্রেজিং, গ্রেজিং ইন দ্য ফিল্ড। কি বসবে বলুন তো? ভুল করলে হবে না কিন্তু। অলরেডি কে ভুল করেছেন? লেট মি চেক। হাবিবা কি ভুল করলেন? ইয়েস, এটা আর হবে, দ্য ক্যাটেল আর, অথবা ওয়্যার। ঘাস খাচ্ছিল বা ঘাস ঘাস খাচ্ছে, ঠিক আছে। আবার যদি ডিফারেন্ট এক্সাম্পল নিয়ে আসি, দ্য পিজেন্ট্রি শব্দটা নিয়ে, দ্য পিজেন্ট্রি, পিজেন্ট্রি অফ বাংলাদেশ, অফ বাংলাদেশ ড্যাশ পোর। এখানে কিন্তু অলরেডি বলে দিছি আমরা, এদের পরে প্লুরাল ভার্ব বসবে, কারণ এগুলা দেখতে সিঙ্গুলার মনে হলেও প্লুরাল বসবে। সো আর বলতে পারি আমরা, দ্য পিজেন্ট্রি অফ বাংলাদেশ আর পোর। সহজ না? অনেক সহজ, এগুলো আপনারা নিজেরাই পারেন। আজকের ক্লাসের উদ্দেশ্য কিন্তু এই গ্রামারের যে রুল গুলো আছে এগুলোকে রিভাইজ করাটাও আমাদের উদ্দেশ্য। যারা আহ অনেকদিন আগে পড়েছিলেন তাদের জন্য আজকে একটু রিভাইজ করার সুযোগ হচ্ছে। তো আমরা আসলে সিভিল সার্ভিসের প্রস্তুতির ক্ষেত্রে নিজে থেকে পড়াশোনা করা অনেক সময় টাফ হয়ে যায়, ঠিক আছে। গাইডেন্সে থেকে বা হচ্ছে কেউ একজন পড়ি, এই যে আমি জাস্ট ফ্যাসিলিটেট করছি, আপনারা নিজেরা কিন্তু অ্যান্সার্স দিচ্ছেন। সো হোয়াট ডাজ ইট প্রুভ? ইট প্রুভস দ্যাট ইউ গাইজ আর কোয়াইট অ্যাওয়্যার অ্যাবাউট দ্য রুলস। জাস্ট আমরা সময়টা নিচ্ছি একটু প্র্যাকটিস করার জন্য, জিনিসটাকে আবার হচ্ছে ইন প্র্যাকটিসে নিয়ে এসে ফাইন টিউন করার জন্য। আচ্ছা, আমি 1 মিনিট সময় নিচ্ছি, একটা ইম্পর্টেন্ট কল এসছে। সরি গাইজ, আমরা যেখানে ছিলাম, নেক্সট রুলটা হচ্ছে ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, নিউজ, গ্যালোস, পলিটিক্স। এই যে নাউন গুলা, এগুলো দেখতে প্লুরাল হলেও এরা মূলত সিঙ্গুলার। আমরা আগের রুলটা কি দেখে আসলাম? এরা দেখতে সিঙ্গুলার কিন্তু প্লুরাল। অ্যারিস্টোক্রেসি, ক্যাটল, নোবেলিটি, এদের ক্ষেত্রে এই রুল অ্যাপ্লাই হয়েছে। কিন্তু এখন নতুন রুল যেটা দেখছি আমরা, এদেরকে দেখতে মনে হয় যে শেষে এস আছে, এগুলো আছে, এগুলো থেকে আমরা অনেক বেশি কনফিউজড হয়ে যায়, এবং এই রুলটা থেকে অনেক প্রশ্ন আসে। ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। অনেক কোশ্চেন্স আসে এই টপিকটা থেকে। তো ম্যাথমেটিক্স, ফিজিক্স, নিউজ, বিশেষ করে নিউজ শব্দটা দিয়ে অনেক কিছু আসে। গ্যালোস, পলিটিক্স, এগুলো দেখতে প্লুরাল হলেও এরা মূলত সিঙ্গুলার, এবং এদের পরে এই জন্য সিঙ্গুলার ভার্ব আমাদের বসাতে হবে। আমরা যদি লিখি ফিজিক্স লুকস লাইক আ প্লুরাল নাউন, আমরা এরপরে কি বসাবো বলেন তো? ফিজিক্স ড্যাশ অ্যান, অ্যান দিলে কোয়াইট এভিডেন্ট হয়ে যায়, এভিডেন্ট হয়ে যায়। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং সাবজেক্ট। এনিওয়ান ফ্রম ফিজিক্স? আছেন কেউ? ফিজিক্সের কে আছেন?
কেউ কি আছেন ফিজিক্সের? আমার তো মনে হয় না ফিজিক্স খুব একটা ইন্টারেস্টিং। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আমার ওয়াইফের সাবজেক্ট ফিজিক্স খুবই টাফ, মাথার উপর দিয়ে যায় সব। ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, লাবিব বলেছেন। তো ফিজিক্সের সঙ্গে এখানে ইজ বসবে, ফিজিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। আরো অনেক এক্সাম্পল দেওয়া যায়, আমরা নিউজ দিয়ে একটা এক্সাম্পল ক্রিয়েট করি কারণ এটা অনেকবার আসে। ঠিক আছে, ইল নিউজ, ইল নিউজ ড্যাশ আ ফেস। কি হবে এখানে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। রানস। শরীফা চমৎকার অ্যান্সার দিয়েছেন। রানস, এখানে রানস বসবে। তো এই এক্সাম্পলটা চলে আসতে পারে, মানে ইটস কোয়াইট ইম্পর্টেন্ট ওয়ান। তারপরও আমরা এই নিউজ শব্দটাতে বিভিন্ন ভাবে আপনাদের মডেল যে বুকগুলো থাকে বা নিজেদের সেলফ হেল্প যে গাইডগুলো আছে, ওগুলো থেকে এক্সাম্পল গুলো বারবার দেখে নিবেন। আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভালো সলভ করতে গেলে আপনাদেরকে অবশ্যই যেটা করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করা লাগবে। ঠিক আছে, আর বেশি প্র্যাকটিস করার একটাই সহজ পথ, অনেকগুলো মডেল টেস্ট কিনবেন, কিনে কিনে প্রতিদিন প্র্যাকটিস করবেন। ঠিক আছে, যাদের মনে হয় যে টপিক বেসড প্র্যাকটিস করতে সুবিধা, যে আমি ইংরেজির এই পার্টটার জন্য পরীক্ষা দিব, এইরকম বইও কিন্তু আছে। ফুল এক্সাম দিতে পছন্দ হচ্ছে না, ভালো লাগতেছে না, আমার এখানে উইকনেস নাই, তো দরকার নাই, আপনি যেটাতে উইক সেই পার্টটা বেশি বেশি এক্সাম দিবেন। ঠিক আছে, পরের রুল, পুরো নাউনের পূর্বে যদি নির্দিষ্ট সংখ্যাবাচক অ্যাডজেক্টিভস কি কি আছে, লেটস সি, ডজন, পেয়ার, হান্ড্রেড, থাউজেন্ড, এইগুলো থাকে, তাহলে তাদের পরবর্তী ভার্বের সিঙ্গুলার নাম্বার হবে। ডজন, ডজন, পেয়ার, হান্ড্রেড, থাউজেন্ড, এইগুলা যদি থাকে, ঠিক আছে, তাহলে পরবর্তী ভার্বটা সিঙ্গুলার হয়। লেটস গো ফর এক্সাম্পলস। দেয়ার আর, দেয়ার আর, অথবা ইজ আ পেয়ার, বার্ডস, পেয়ার অফ বার্ডস ইন দ্য কেজ। কি বসবে এখানে বলেন তো? সঠিক উত্তর কি হবে? ইজ বসবে, ইজ। ঠিক আছে, এখানে বলেই দিচ্ছে, এই যে পেয়ার শব্দটা এটা যেহেতু এখানে আছে, ঠিক আছে, নির্দিষ্ট সংখ্যাবাচক, দেয়ার ইজ আ পেয়ার অফ বার্ডস, আ পেয়ার অফ বার্ডস ইন দ্য কেজ, খাঁচাটাতে এক জোড়া পাখি আছে। আবার যদি একটা নতুন এক্সাম্পল নিই আমরা, আ থাউজেন্ড, আ থাউজেন্ড টাকা ড্যাশ আ বিগ অ্যামাউন্ট, নট দ্যাট বিগ, বাট স্টিল আমরা সেন্টেন্স কারেকশনের জন্য লিখি, আ থাউজেন্ড টাকা ড্যাশ আ বিগ অ্যামাউন্ট, এর মধ্যে কি বসবে? ইজ, ইজ বসবে, ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, এইখানে আমরা যে একটু আগে সলভ করে আসলাম, ম্যাথমেটিক্স, ফিজিক্স, নিউজ, গ্যালাস, পলিটিক্স, এই যে রুলটার একটা ডিফারেন্ট ইস্যু কিন্তু আছে, যেটা আমাদের জানা প্রয়োজন। সেই রুলটাও আমার মনে হয় আমাদের জেনে রাখা ভালো, নইলে অনেক সময় আপনারা কনফিউজ হয়ে যেতে পারেন। এই যে একটু আগে আমরা যে রুলটা দেখে আসলাম, আমরা পেছনে আগে ফিরে যাই, বলছি এগুলো দেখতে মানে নামগুলো দেখতে প্লুরাল হলেও এরা মূলত সিঙ্গুলার, এদের পরে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়, কিন্তু কিন্তু ডিফারেন্সও আছে কিছু কিছু জায়গায়। যদি ব্যক্তিগতভাবে ব্যবহৃত হয়, আমরা যদি এক্সাম্পল দেই, দ্য পলিটিক্স অফ হিজ লাইফ, দ্য পলিটিক্স অফ হিজ লাইফ ড্যাশ কোয়াইট কমপ্লেক্স, এই জায়গাটা কিন্তু ডিফারেন্টলি অ্যান্সারটা দিতে হবে আমাদের, কারণ এই যে শব্দগুলা এখানে ডিফারেন্ট ভাবে ব্যবহৃত হয়েছে ব্যক্তিগত ভাবে। পলিটিক্স অফ হিজ লাইফ, এখানে কিন্তু আমাদের আর বসাইতে হবে, দ্য পলিটিক্স অফ হিজ লাইফ আর কোয়াইট কমপ্লেক্স। ঠিক আছে,
আবার যদি ডিফারেন্টলি একটা বাক্য লিখি আমরা, দ্য ফিজিক্স, এখানে কি অর্থ ব্যবহৃত হয়েছে বলেন তো? অফ দ্য অ্যাথলেট হ্যাজ ডিফিকাল্ট টু রিয়েলাইজ, এখানে কি বসবে? ইয়া, আর বসবে এখানে, স্ট্রাকচার আর। এই যে পার্থক্যগুলো কিন্তু আমাদের অনেক সময় মাথায় থাকে না, শুধু রুলটাই মুখস্থ করে চলে যায়, কিছু কিছু ডিফারেন্সেস আছে। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবো আমরা। দেন দ্য নেক্সট রুল, সাবজেক্টের পরে যদি অ্যাপোজিশন ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে অ্যাপোজিশন নয়, সাবজেক্ট অনুযায়ী ভার্ব ব্যবহৃত হয়। আচ্ছা, অ্যাপোজিশন কি বোঝেন আপনারা? হোয়াট ইজ অ্যাপোজিশন বলেন তো? আমরা এক্সাম্পলে যাই তাহলে, দ্যাট উইল ক্রিয়েট মোর সেন্স। আমরা লিখি না বা বলি না অনেক সময়, আই বললাম মোহন, একজন ব্যক্তির নাম, সে নিজেই, আইটাকে ওই মোহনই সেটা, অ্যাম আ স্টুডেন্ট অফ ক্লাস 11, আই কোমা মোহন, দেন আবার কোমা অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 11। এই যে একটা সাবজেক্টকেই আরো এক্সপ্যান্ড করেছে এখানে, তাই না? আবার বলতে পারি আমরা ডিফারেন্ট একটা সেন্টেন্স, তাহের বা রহমান, দ্য অনলি son of his parents is, এখানে কিন্তু আমাদের is বসাইতে হবে, is very meritorious, very meritorious। কেন বলেন তো রিজনটা? যদি সাবজেক্টের পরে অ্যাপোজিশন ব্যবহৃত হয়, যে তাহের, এরপরে অ্যাপোজিশন আসে, এই তাহেরকেই সেটা মানে তার ব্যাখ্যাটাই দিছে আবার, সে হচ্ছে তার বাপ মায়ের একমাত্র সন্তান। ঠিক আছে, তাইলে সাবজেক্ট অনুযায়ী ভার্ব ব্যবহৃত হবে, মানে তাহের প্রথম যেটা, পরেরটা হচ্ছে অ্যাপোজিশন, আই হচ্ছে সাবজেক্ট, এই আই কে এক্সপ্লেন করছে এখানে, তার নাম মোহন। ঠিক আছে, তাহের দ্য অনলি সান, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপোজিশন, তাহেরের পরের পার্টটা। তো তাহের অনুযায়ী আমাদের ভার্ব বসবে, তাহের দ্য অনলি সান অফ হিজ প্যারেন্টস ইজ ভেরি মেরিটোরিয়াস। আচ্ছা, এই রুলটা নিয়ে কি কোনো কনফিউশন আছে? হাবিবা নুসরাত চমৎকার ভাবে বলেছেন। নুসরাত বলেছেন, মোর ইনফরমেশন অ্যাবাউট টাউন ইজ কল্ড অ্যাপোজিশন, যখন অতিরিক্ত তথ্য দেয়া হয়, হাবিবা বলেছেন। থ্যাংক ইউ। ঠিক আছে, এগুলো আমরা মাথায় রাখবো। নেক্সট রুল, ইনফিনিটিভ, জেরান্ড, ফ্রেজ বা ক্লজ যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, সাবজেক্ট হিসেবে কি বসবে বলতেছে এখানে, জিরান্ড যদি সাবজেক্ট হয়, ফ্রেজ যদি সাবজেক্ট হয়, ইনফিনিটিভ যদি হয়, সেই ক্ষেত্রে তাদের পরের ভার্বটা সাধারণত সিঙ্গুলার নাম্বার হয়। লেটস গো ফর এক্সাম্পলস। এডুকেটিং, এডুকেটিং, এডুকেটিং all people, all people is, was a task, mammoth task। এখানে বলতেছে এডুকেটিং অল পিপল ইজ স্ল্যাশ। আচ্ছা, এখানে আপনারা বলেন তো, এখানে কোনো ডিফারেন্স আছে? এনি ডিফারেন্স হিয়ার? নাও, দেখুন আমরা বলছি এখানে এডুকেটিং অল পিপল ইজ ম্যামথ টাস্ক, এখানে ইনফিনিটিভ, জিরান, ফ্রেজ, ক্লজ, এটার মধ্যে কোনটা বসছে সেটা সবার আগে বলেন। আমরা ডিফারেন্ট আরেকটা বাক্য লিখি, রিডিং novels ড্যাশ মাই পেশন, এখানে কি বসবে? রিডিং novels ইজ মাই পেশন। আচ্ছা, আপনাদের ইনফিনিটিভ, জিরান, ফ্রেজেস এগুলো নিয়ে কথাবার্তা হয়েছে অন্য কোনো ক্লাসে? এগুলো কিন্তু অনেক বিস্তর কথাবার্তার জায়গা আছে এই টপিকগুলোতে, কথাবার্তাগুলো কি হয়ে গেছে?
আশা করি হয়েছে আপনাদের এটা, নাকি হয় নাই? ইনফিনিটিভ, জিরান্ড এগুলো নিয়ে হয়েছে না? আশা করি এগুলো এক্সপ্লেন করার প্রয়োজন নাই এই ক্লাসে, তাই তো? থ্যাংক ইউ। আচ্ছা, লেটস মুভ অন। আমরা দেখি একটা পোল কোয়েশ্চেন লঞ্চ করবো আপনাদের জন্য। আমরা লেটস গো ফর কোয়েশ্চেন। পোল কোয়েশ্চেন 1 ইজ লঞ্চড। উত্তর করবেন, আপনাদের স্ক্রিনে আপনারা উত্তর করবেন। 5 লাখ টাকা। আমি 100% কারেক্ট অ্যান্সার চাই, আশা করি আপনারা আমাকে হতাশ করবেন না। এখনো পর্যন্ত 100% মানুষ কারেক্ট অ্যান্সার দিয়েছেন, বাট আনফরচুনেটলি একজন ভুল দিয়ে ফেলছেন। খুব সহজ প্রশ্ন ছিল। গ্রেট, আপনারা সবাই পারেন এটা। পোলটা অ্যাড করে দিই আমরা। 5 লাখ টাকা ড্যাশ আ গুড অ্যামাউন্ট, এটা ইজ হবে, সঠিক উত্তর হবে ইজ। লেটস মুভ অন। আমরা কিছু বিগত বছরের প্রশ্ন পড়ি তো এখন। হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস ড্যাশ স্পেন্ডিং ভ্যাকেশন অ্যাব্রড, কি হবে? অ্যাজ ওয়েল অ্যাজ এগুলার যদি থাকে, তাহলে আমরা কোনটা অনুযায়ী হচ্ছে ইয়া বসাবো, ভার্ব বসাবো? চ্যাট বক্সে উত্তর দেন আপনারা। অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ। হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস ইজ, সঠিক উত্তর হবে ইজ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। পরের প্রশ্নটা বলেন। অল অফ ইট, এর সঙ্গে কি বসবে? ডিপেন্ড, ডিপেন্ডস, অথবা অল অফ ইট আর ডিপেন্ডিং, অল অফ ইট আর ডিপেন্ডেন্ট, কি হবে? সঠিক উত্তর হবে সি, অল অফ ইট ডিপেন্ডস অন ইউ। স্লো এন্ড স্টেডি আমরা সলভ করেছি এটা অলরেডি, উইন্স দ্য রেস। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা আসলে কি? আমরা অলরেডি নাম্বার পার্সন নিয়ে অনেক কথা বলছি। ইট ডাজন্ট ডিল উইথ জেন্ডার, সো অপশন বির কথা ভাববেন না। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নাম্বার অ্যান্ড পার্সন। সো প্রশ্ন কিন্তু আসে এই টপিকগুলো থেকে, অনেক প্রশ্ন আসে, আবারও আসবে। সো রাইট ফর্মস অফ ভার্বস, শুরুতে যে কোটেশন ছিল আমাদের কাছে, ঠিক আছে, আমাদের সামনে, যে আসলে ওয়ার্ডটাকে রাইট ফর্মে যদি আমরা না বসাতে পারি, ইট উইল ডিস্টর্ট দ্য মিনিং, ইন সাম কেসেস ইট উইল স্ট্রিং দ্য মিনিং। তো বিভিন্ন রকম পরিবর্তন তৈরি করে ফেলে, ঠিক আছে, ইনকারেক্ট হয় অনেক সময়। সো আমরা ঝটপট প্রথম রুলটা যদি একটু দেখি, রাইট ফর্মস অফ ভার্বস এর ক্ষেত্রে কোনো সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে যদি অলওয়েজ, এভরিডে, অফেন, সামটাইমস, অকেশনালি, রেগুলারলি, জেনারেলি, ডেইলি, ইউজুয়ালি, নর্মালি, ফ্রিকুয়েন্টলি এই ধরনের জিনিসপত্র থাকে, তাহলে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। সাউন্ডস কোয়াইট বোরিং, অনেক শব্দ, তাই না? সময়ের উল্লেখ নাই, কোনো সময়ের উল্লেখ থাকবে না এইরকম সেন্টেন্সে এই ধরনের শব্দ, অলওয়েজ, ফ্রিকুয়েন্টলি, নর্মালি, একটা প্যাটার্ন আছে এগুলোর মধ্যে। জেনারেলি মানে নিয়মিত ভাবে যে জিনিসগুলো হয়, ঠিক আছে, এই শব্দগুলো যদি থাকে তাহলে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসবে, এবং সেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সঙ্গে অ্যাজ বা যুক্ত হবে। ইট মেক্স মি ফিল কোয়াইট হার্ড টু অ্যাকচুয়ালি কম্প্রিহেন্ড ইট। কারণ হলো, রুল যতক্ষণ পর্যন্ত আপনি এক্সাম্পলের মধ্যে না ফেলবেন, ততক্ষণ পর্যন্ত এটা আপনার মাথায় ঢোকাটা কঠিন ব্যাপার। ধরেন আমরা খুব এবিসিডি টাইপের সেন্টেন্স দিয়ে শুরু করি, এগুলো ছোটবেলায় যেগুলো পড়তাম আমরা। কামাল ড্যাশ স্কুল রেগুলারলি, কি হবে এটা আমরা সবাই জানি, তাই না? কামাল গোস টু স্কুল, গোস টু স্কুল রেগুলারলি, এখানে কি হয়েছে আসলে? এই যে এইসব জিনিস যখন থাকবে, তখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলারে যদি থাকে, ভার্বের সঙ্গে অ্যাজ বাই অ্যাজ যুক্ত হবে। তাহলে অ্যাজ বাই অ্যাজ কেন যুক্ত হয়েছে আমরা কারণ বুঝলাম, তাই না? আচ্ছা, এই বেসিক রুলগুলো আমরা না পড়ি বরং, আপনাদের কি মনে হয়, নাকি রিভাইজ করে যাব? নাও, রাইট নাও, অ্যাট প্রেজেন্ট, পড়ে যাই। অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস টাইম অর মোমেন্ট, টুডে, দিস সিজন, দিস ইয়ার, এই যে শব্দগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যদি উল্লেখ থাকে তাহলে এটা কি বোঝায়? একই সঙ্গে এই যে শব্দগুলো বসে যদি এখনো কাজটা চলতেছে, বর্তমান কোনো কাজ চলছে, এটা বোঝায়।
তাহলে ভার্বটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দিস ইজ এ ভেরি বেসিক রুল অফ ইংলিশ গ্রামার। আমরা সহজ কথায় যদি বলি, at present, at present, Rahman, Mr. Rahman dash living abroad. এটা বুঝাইতেছে যে বর্তমানে মিস্টার রহমান দেশের বাইরে আছে। তাহলে এখানে কি বসবে বলেন তো? These are quite simple. Mr. At present, Mr. Rahman is living abroad. I am writing writing a letter to my sister. I am writing a letter to my sister. এখানে আমরা লিখলাম নাও। এখন বর্তমানে একটা কাজ চলছে বোঝাচ্ছে এখানে, এই জন্য আমরা আইএনজি যুক্ত করছি বা রাইটিং লিখছি, কন্টিনিউয়াস করছি। এগুলো খুবই বেসিক থিং। এর বাইরে আমরা কথা বলি, আচ্ছা রিসেন্টলি কেউ কি চিঠি পাঠিয়েছেন কাউকে? যেহেতু লেটার্স এর কথা আসছে, আহ এই গত 1 মাসের মধ্যে চিঠি কেউ কাউকে পাঠিয়েছেন? ইট ক্যান বি এ লাভ লেটার। মানে যে কোনো ধরনের পত্র হইতে পারে, চিঠিপত্রের যুগ আমরা জানি, অনেকেরই লাভই পাঠাইছে। গ্রেট, কাকে পাঠাইছেন বলেন? বান্ধবীকে পাঠাইছেন? চমৎকার। আচ্ছা, ইন্টারেস্টিংলি আই স্টিল গেট লেটার্স, ইয়েস অবভিয়াসলি, ফ্রম মাই ওয়াইফ। তো আমি এখন আসলে আছি একটা ট্রেনিং এ। আপনারা যখন সিভিল সার্ভিসে জয়েন করবেন, আপনাদের চাকুরি স্থায়ীকরণের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কন্ডিশনস থাকবে যে আহ, যদি জেনারেল ক্যাডারগুলোর মধ্যে আপনারা রিকমেন্ডেড হন, বিপিএটিসি তে 6 মাস মেয়াদী একটা ফাউন্ডেশন ট্রেনিং করতে হয়। হ্যাঁ, এখন 78th ফাউন্ডেশন ট্রেনিংটা চলছে, অ্যান্ড আই এম এ পার্টিসিপেন্ট হিয়ার। সো লাকিলি আই গট এ লেটার ফ্রম মাই ওয়াইফ। বিপিএটিসির ভেতরে আপনারা যখন আসবেন, আপনারা দেখবেন যে এখানে পোস্ট অফিস আছে, এর ভিতরেই ব্যাংক আছে, সোনালী ব্যাংকের একটা ব্রাঞ্চ আছে, ক্লিনিক আছে, সব ধরনের সার্ভিসেস কিন্তু এখানে অ্যাভেলেবল। সো ক্লাসের বাইরে কিছু কথাবার্তা বলি, ইটস এ গ্রেট সার্ভিস। যদি আমরা টাকা পয়সার ব্যাপারটা আহ, ছাড় দিয়ে বলি আর কি, যে হ্যাঁ, স্যালারিটা কোয়াইট লো। ইভেন দ্য রুম আই এম শেয়ারিং উইথ দ্য পার্সন, মাই ডিয়ার রুমমেট, ভাই কিন্তু 2 লাখ টাকার চাকরি ছেড়েও সিভিল সার্ভিসে আসছেন ইন দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। সো এটার ডিগনিটির কথা বলেন, সোশ্যাল অ্যাকসেপ্টেন্সের কথা বলেন। আমরা আচ্ছা, ম্যানেজমেন্টের অনেকেই আছেন তাই না, সেলফ অ্যাকচুয়ালাইজেশন এই জিনিসটার নাম শুনেছেন না আপনারা? সেলফ অ্যাকচুয়ালাইজেশন, এই পয়েন্ট অফ ভিউ থেকে অনেকেই সিভিল সার্ভিসটাকে আসলে প্রেফার করে, কারণ দ্য সার্ভিস ইউ উইল প্রোভাইড টু দ্য কমনার্স। আমি আছি রেভিনিউ সার্ভিসে বা ট্যাক্সেশনে, তো আই এম কালেক্টিং রেভিনিউজ ফর দ্য কান্ট্রি। সো এটাকে আসলে বিভিন্ন ভাবেই দেখা যায়। আপনি যদি কম টাকায় স্যাটিসফাইড থাকতে পারেন, কম টাকা হইলেও সিভিল সার্ভিসে বেশ কিছু এক্সট্রা সুযোগ সুবিধা আছে বা নর্মালি থাকে। যেমন আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে গেলে আপনার জন্য অ্যাকোমোডেশন থাকবে, ইউ উইল হ্যাভ ট্রান্সপোর্টস, হ্যাঁ, ইউ উইল হ্যাভ পিপল টু সার্ভ ইউ। কারণ আপনি সারাদিন এত ব্যস্ত থাকবেন, আপনার নিজের হাউস হোল্ড ওয়ার্কস বলেন, ইভেন আপনার সাজটা যদি আয়রন করে দিতেও বলা হয়, ইউ উইল হ্যাভ পিপল টু ডু দ্যাট ফর ইউ। কারণ আপনার ব্যস্ততা অনেক বেশি, মানে আমরা কোনো কাজকে ছোট করছি না, বাট আপনি এমন রোলস রেসপন্সিবিলিটিস ফুলফিল করার সুযোগ পাবেন যেটা প্রাইভেট সেক্টরে বা বিভিন্ন জায়গায় আপনি পাবেন না। সো এই মোটিভেশন গুলো মাথায় রাখতে পারেন, এবং নতুন পে কমিশন যেহেতু হয়েছে, সেটা রিকমেন্ডেশন আসার পর হয়তো স্যালারি স্ট্রাকচারে একটা চেঞ্জ আসবে। সো ইটস রিয়েলি এ গুড টাইম যে আপনারা সিভিল সার্ভিসের প্রস্তুতি নিচ্ছেন। ইউ শুড কিপ ডুইং ইট, খুব ভালোভাবে প্রস্তুতি নিতে থাকবেন। খালিদ বলছে, রিসিভড আ ফর্মাল অ্যাপোলজি লেটার ফ্রম মাই ওয়াইফ। গ্রেট। চিঠি চর্চাটা করবেন, বুঝছেন এর মধ্যে একটা শৈল্পিকতা আছে। আমি নিজেও চর্চাটা করার চেষ্টা করি। এবং আমরা আসলে এই সোশ্যাল মিডিয়ার যুগে লিখালেখি করতে পারাটা কিন্তু একটা কগনিটিভ স্কিল বাড়ানোর বা সেই চর্চাটা ধরে রাখার একটা বড় সুযোগ।
ভালো লিখতে পারাটা আজকালকার যুগের লেখক আমি যারা লিখেন এটা কিন্তু অনেকেরই আসে না খুব ভালো মতো, কারণ আমরা রাইটিং এর প্র্যাকটিস করি না। ইউ হ্যাভ টু স্পেন্ড a substantial amount of time in writing. যত বেশি লিখবেন লেখার মধ্যে আর্ট তত বেশি আসবে, সাহিত্য মান বা লিটারেরি ভ্যালু তত বাড়বে। এবং রিটেন পরীক্ষায় ভালো করতে গেলে আপনি প্রিলি পাস করে ফেলবেন কোনো না কোনো ভাবে, তো রিটেনে ভালো করতে গেলে আপনার রাইটিং স্কিল লাগবেই। ঠিক আছে, এটা মানে কম্প্রোমাইজেবল না, কোনোভাবেই কম্প্রোমাইজেবল না। আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট দিই, প্রিলি পড়তে পড়তে তো মানে বোর্ড হয়ে গেছেন। জর্জ অরওয়েলের ওয়াই আই রাইট একটা এসে আছে, একটা নিবন্ধ আছে ছোট, জর্জ অরওয়েলের লেখা। ঠিক আছে, এটা আপনারা পড়বেন, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকলো, জাস্ট নিজের জন্য, নিজে জানার জন্য। একটা মানুষ কেন লিখে আসলে, তার সাইকো অ্যানালিসিস তিনি করার চেষ্টা করেছেন। তো আমরা চলেন ফেরত আসি আমাদের রুল টুলের মধ্যে, কাঠকোট্টা রুল। প্রথম, এখানে কি আছে, কোন সেন্টেন্স যদি রিসেন্টলি, জাস্ট, এভার, লেটলি, জাস্ট নাও, অলরেডি, নেভার, ইয়েট, এই শব্দগুলো থাকে, এগুলো থাকে, তবে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এবং এক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ, হ্যাজ এগুলো বসবে। ঠিক আছে, তো এক্সাম্পল আপনারা বলেন, আপনারা এক্সাম্পল বলেন। ফাদার হ্যাজ অথবা হ্যাভ কাম হোম রিসেন্টলি। এই যে রিসেন্টলি আছে, এই জন্য দেখেন, যদি এগুলা বসে আমরা কি বলছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা করে ফেলছি। এখন সাবজেক্ট অনুযায়ী সেটা হ্যাভ বা হ্যাজ বসবে। তো সাবজেক্ট কি আমাদের, ফাদার, সো আমাদের উত্তর হবে হ্যাজ, নট হ্যাভ। ফাদার হ্যাজ কাম হোম রিসেন্টলি। তারপর নেক্সট রুলটা হচ্ছে অতীত নির্দেশক শব্দ বা ফ্রেজ, যেমন ইয়েস্টারডে, আগো, লং সিন্স, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট ডে, ইন দ্য পাস্ট, ওয়ান্স, এগুলো থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়, এগুলো থাকলে ভার্বের পাস্ট ফর্ম বসে। এখন এক্সাম্পল, যেহেতু অতীত নির্দেশক শব্দ, ঠিক আছে, আমরা এক্সাম্পলে যাই, আপনারা বলেন, দু একটা এক্সাম্পল বলেন। ওয়ান্স দিয়ে যদি করি, ওয়ান্স দেয়ার ড্যাশ আ ক্লেভার বয়, ক্লেভার বয়, ওয়ান্স দেয়ার ড্যাশ আ ক্লেভার বয়, কি বসবে, ওয়ান্স আই লস্ট মাই ওয়াচ লাস্ট নাইট। দিজ আর প্রিটি বেসিক্স। ঠিক আছে, এই বেসিক গুলো আপনাদের নিজেদেরও পড়তে হবে, এগুলো বেশি এক্সপ্লেন করে আমরা টাইম ওয়েস্ট করব না। বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স, এরপরে পাস্ট ইনডেফিনিট টেন্স, এবং আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স, এবং পূর্বে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। কমপ্লিকেটেড মনে হচ্ছে না, তাই না? আমরা এক্সাম্পলে চলে যাই। আই হ্যাড, আই হ্যাড কমপ্লিটেড, কমপ্লিটেড মাই ওয়ার্ক বিফোর ইউ কেম। আই হ্যাড কমপ্লিটেড মাই ওয়ার্ক বিফোর ইউ কেম, কেন হয়েছে এটা বলেন তো? বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স, বিফোর, বিফোরের আগে আই হ্যাড কমপ্লিটেড মাই ওয়ার্ক। এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, ফর্মটা দেখতে পাচ্ছেন, দিস ইজ পাস্ট পারফেক্ট। পরে যদি থাকতো তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হইতো। ঠিক আছে, আফটার দিয়ে আমরা করি, আফটার দিয়ে করি চলেন। দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস স্টুড আপ, স্টুড আপ আফটার, আফটার দ্য টিচার, কি বসবে এখানে বলেন তো? and entered the room। আচ্ছা, এখানে কেন বসলো এটা?
মানে মেইন পয়েন্ট ইজ আফটার। আফটার আফটারের পরে পাস্ট, দেখুন আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স। আফটার দ্য টিচার হ্যাড এন্টার দ্য রুম, হ্যাড এন্টার দ্য রুম, ঠিক আছে, হ্যাড এন্টার দ্য রুম হবে। আবার নেক্সট রুলটা যদি আমরা দেখি, ওয়েন বা আফটার যদি দুইটা শব্দ যুক্ত যদি থাকে, তাহলে যদি ক্লজ হয়, দেন ওয়েন বা আফটার যুক্ত ক্লজটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখুন অনেক কন্ডিশনস, এই কন্ডিশনগুলো আমরা এক্সাম্পলে আগে যাব, দেন উই উইল এক্সপ্লেইন। এখানে কি বলতেছে, ওয়েন বা আফটার যুক্ত দুটি ক্লজ যুক্ত হলে আমরা যুক্ত করব নাকি আগে? কি বলতেছে, ওয়েন বা আফটার যুক্ত ক্লজটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে অপর ক্লজটি ফিউচার সিম্পল টেন্স হবে। খুব কঠিন মনে হচ্ছে না? আমরা এক্সাম্পলে যাই। I shall go to college after I have left school. স্কুলের গণ্ডি পার হলে তবেই না কলেজের গণ্ডি, তাই না? I shall go to college, এখানে after এর পরে I have left school. Does it make sense? আফটার যুক্ত দুইটা ক্লজ যদি যুক্ত হয়, তাহলে যুক্ত ক্লজটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হলে অপর যে ক্লজ থাকবে তখন যেটা ফিউচার সিম্পল টেন্সে হবে। আচ্ছা আরো এক্সাম্পল নিয়ে আসি আমরা। I shall go to school when I have learned my lesson. আমার পাঠ বা পড়াশোনা শেষ হইলে তখনই আমি পরে স্কুলে যাব, ঠিক আছে। এই বাক্যটায় দেখেন আমি স্কুলে কখন যাব, I shall go to school when I have learned my lesson, মানে অনেকটা শর্তের মতো, আমি পড়াশোনা শেষ করে বা আমার পাঠ শেষ করে বা শিখে তখনই আমি স্কুলে যাব, ঠিক আছে। তো ওয়েন বা আফটার যুক্ত ক্লজ যখন যুক্ত হবে তখন আমাদের কি করতে হবে, ওয়েন বা আফটার যুক্ত ক্লজটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে তখন সেটাকে ফিউচার সিম্পল টেন্স বানাইতে হবে। তো এইগুলো আসলে এক্সাম্পল দেখে দেখে মনে রাখার চেষ্টা করতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে। দেন দ্য নেক্সট রুল, দ্যাট দ্বারা দুইটা ক্লজ যদি যুক্ত হয়, এটা খুব সহজ। দ্যাট দিয়ে দুইটা ক্লজ যুক্ত হবে, যখন এরকম একটা কন্ডিশন বা সিনারিও দাঁড়াবে তাহলে এর পূর্ববর্তী ক্লজটা পাস্ট সিম্পল, কন্ডিশন অনেকগুলা, যখন দেখবো আগেরটা পাস্ট সিম্পল তখন আমরা পরেরটাকে পাস্ট পারফেক্ট বানাবো, ঠিক আছে। আমরা দেখি এক্সাম্পলে যাই। they said they said that, দ্যাট চলে আসলো আমাদের, দ্যাট দ্বারা যুক্ত ক্লজ এক পাশে আমরা এটা করলাম। they said that they এখন বলতেছে পরের ক্লজটা পাস্ট সিম্পল টেন্স হইলে, পূর্ববর্তী ক্লজটি পাস্ট সিম্পল টেন্স হইলে they said, তারা বলছে পাস্ট সিম্পল, দ্যাট দিয়ে আমরা পরের পার্টটা লিখবো এখন they, অবশ্যই সেটা পারফেক্ট যদি হতে হয় তাহলে লিখতে হবে had been busy. They said that they had been busy. Does it make sense? এখানে বলতেছে দ্যাট দিয়ে যুক্ত, মাঝখানে দ্যাট আছে, প্রথম কন্ডিশন মিট করলো, কন্ডিশন 1, যদি পূর্ববর্তী ক্লজটা পাস্ট সিম্পল টেন্স হয়, দে সেড, এটা পাস্ট সিম্পলই আছে 2 নম্বর কন্ডিশন, তাহলে পরবর্তী ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে, হ্যাড বিন বিজি 3 নম্বর। দে সেড দ্যাট দে হ্যাড বিন বিজি। আরো এক্সাম্পল নিয়ে আসি আমরা। রহিম সেড দ্যাট, রহিম সেড দ্যাট, দ্যাট চলে আসলো আমাদের, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা এখানে কি ভুল ভুল আছে কোনো বলেন তো? আপনারা কি আছেন না ঘুমাইছেন? আছেন? পিপল,
ওকে, সো এই রুলগুলা একটু ডিফারেন্ট মনে হয়, একটু একটু কমপ্লিকেটেড ফিল হবে। সো এগুলাকে আমাদের এক্সপ্লানেশনটা আমরা যখন এক্সাম্পল গুলো পড়বো তখন ব্রেক ডাউন করবো। প্রথমটাতে বলেছি দে সেড দ্যাট দে হ্যাড বিন বিজি, কারণ কি দ্যাট দ্বারা যুক্ত ক্লজ, দ্যাট মাঝখানে বসছে, দুইটা ক্লজ যুক্ত হয়েছে। প্রথমটাতে আছে পাস্ট সিম্পল দে সেড, তারপরে আমরা পরের ক্লজটাকে পাস্ট পারফেক্ট করলাম, দে হ্যাড বিন বিজি। একইভাবে আমরা পরের রুলে যদি যাই, while এর পরের সাবজেক্ট থাকলে, while এর পরের সাবজেক্ট থাকলে ভার্বটির পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। এক্সাম্পলে যাই আমরা, while while যখন he was eating while he was eating, আর কি করা যায়, কি বানানো যায়? হ্যাঁ, he saw a bird, saw a bird, যখন সে খাচ্ছিল তখন সে একটা পাখি দেখছিল। এখানে while এর পরে সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, while he। তাইলে এখানে কি করলাম আমরা, সাবজেক্টের পাস্ট কন্টিনিউয়াস বানাইলাম was eating, তারপরে সাবজেক্টের পরে was where, এখানে আমরা was বসাইলাম, he saw a bird। আচ্ছা, এগুলো খুবই সিম্পল রুলস, এগুলো আমরা বরং এগিয়ে যাই। নো সুনার দ্যাট, এটা একটা ইম্পর্টেন্ট রুল। নো সুনার দ্যাট দেন, scarcely had when, hardly had when, before ইত্যাদি দ্বারা যদি ক্লজ যুক্ত হয় তখন প্রথম ক্লজটির ভার্ব পাস্ট পারফেক্ট টেন্স এবং দ্বিতীয় ক্লজটির ভার্ব পাস্ট সিম্পল টেন্স হয়। এক্সাম্পলে চাই, no sooner no sooner had I reached the station, no sooner had I reached the station then the train left। এখন বলেন ঠিক আছে কিনা? no sooner had then, এই যে রুল ফল করলো এখানে, নো সোনার হ্যাড আই রিচ দ্য স্টেশন, যখনই আমি স্টেশনে পৌঁছাইলাম ট্রেনটা প্ল্যাটফর্ম ত্যাগ করলো বা ছেড়ে গেল। ডাজ ইট মেক সেন্স? এখানে বলতেছে যদি এরকম ক্লজ দিয়ে বাক্য দুটো যুক্ত হয় তখন প্রথম ক্লজটির ভার্ব পাস্ট পারফেক্ট টেন্স, প্রথমটার পাস্ট পারফেক্ট টেন্স নো সোনার হ্যাড আই রিচড, এবং দ্বিতীয় ক্লজটির ভার্ব সিম্পল টেন্স দ্য ট্রেন লেফট। সিম্পল, সিম্পল পাস্ট, দ্য ট্রেন লেফট। ন্যারেশন করার সময় লাবিব অনেক ব্যবহার করেছে, থ্যাংক ইউ ফর শেয়ারিং। ওকে, সো এইরকম এক্সাম্পলস আরো অনেক দেওয়া যায়, যে স্কেয়ারসলি খুব ব্যবহৃত হয় অনেক সময়। স্কেয়ারসলি, scarcely had we entered the classroom, scarcely had we entered the classroom when, এই যে scarcely had এর সঙ্গে when the bell rang। আমরা ক্লাসে ঢুকা মাত্রই মানে যখনই না ঢুকতেছিলাম তখনই বেলটা বাজলো। এখানে কিন্তু সেম রুলটাই অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে? পরে আমরা দেখি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, যদি এগুলো থাকে এগুলোর পরে যদি যখন সাবজেক্ট থাকবে তখন ভার্বের পাস্ট ফর্ম হবে। এক্সাম্পল, কি এক্সাম্পল হতে পারে? ইট ইজ হাই টাইম, এটা কিন্তু অনেক আসে। ইট ইজ হাই টাইম, আপনারা বলবেন কি বসবে এখানে? ইট ইজ হাই টাইম ইউ ড্যাশ স্টাডি স্টাডিড হার্ড, কি বসবে? আর অনেক কিছু দেওয়া যেত এখানে কনফিউশন ক্রিয়েট করার জন্য, সিম্পল রাখলাম আমরা, ইউ স্টাডিড হার্ড। ইয়েস, ইট ইজ হাই টাইম ইউ স্টাডিড হার্ড। কেন বসছে এটা? যদি সাবজেক্ট থাকে এগুলার পরে, ইট ইজ হাই টাইম সাবজেক্ট কি ইউ আছে, তাহলে ভার্বের পাস্ট ফর্ম হয়। কিন্তু সাবজেক্ট যদি না থাকে তাহলে টু প্লাস ভার্বের এক নম্বর ফর্ম হবে। ঠিক আছে, কোয়াইট সিম্পল।
হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার ইত্যাদির পরে ভার্বের বেস ফর্ম বসে। খুব সহজ এক্সাম্পলস, আপনারা অনেক জানেন এগুলা। হি হ্যাড বেটার, হি হ্যাড বেটার শাট আপ, শাট আপ। নাও বেস ফর্ম বসছে। আরো এক্সাম্পল হতে পারে অনেক। হি উড রেদার, হি উড রেদার ফ্লি অ্যাওয়ে, ফ্লি অ্যাওয়ে। ঠিক আছে, এখানে কিন্তু বেস ফর্ম বসছে। পরে যদি দেখি আমরা, ভবিষ্যৎ বুঝাতে আনটিল, টিলের পরে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আনটিলের পরে নেগেটিভ ক্লজ সাধারণত বসে না। ধরেন আমরা লিখি, এক্সাম্পল লিখি, লেটস ওয়েট, লেটস ওয়েট আনটিল, আনটিল দ্য রেইন স্টপস। এখানে কিন্তু নেগেটিভ ক্লজ আমরা বসাই নাই, লেটস ওয়েট আনটিল দ্য রেইন স্টপস, এভাবে শেষ করলাম। আচ্ছা, কুইক পোল কোয়েশ্চেনে যাই আমরা। আহ পোলটা আমি লঞ্চ করে দিই, পোল কোয়েশ্চেন 2। ঝটপট উত্তর করব। while cooking she got her hand, উত্তর কি হবে? বাহ, চমৎকার, সঠিক উত্তর দিচ্ছেন। দুজন মানুষ ভুল দিলেন, ক্লু দিয়ে দিয়ে ডি সঠিক উত্তর হবে না। আচ্ছা, যারা দিয়েছেন এক্সপ্লেইন করবেন কেন দিয়েছেন। এখনো পর্যন্ত 82% মানুষ সঠিক উত্তর দিয়েছেন। একজন বার্ন দিয়েছেন কেন, কোন রিজনে দিয়েছেন? ওকে, পোলটা অ্যাড করে দিচ্ছি আমরা। সঠিক উত্তর হবে while cooking she got her hand burned, অপশন এ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এগুলো সিম্পল বেসিক স্ট্রাকচারস নিয়ে আপনাদের অনেকেরই কিছু কিছু ঝামেলা আছে। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের কাটায় উঠতে হবে। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু পাস্ট পার্টিসিপল যে হইলো, স্ট্রাকচারটা আমাদের মাথায় রাখতে হবে। হোয়াট ইজ দ্য স্ট্রাকচার? গট প্লাস অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল, পার্টিসিপল, এই ফর্মটা এখানে বসছে। ঠিক আছে, মানে তার হাতে কিছু একটা হয়েছিল বুঝাইতেছে, মানে তার হাতটা পুড়ে গিয়েছিল যখন সে রান্না করছিল তখন তার হাতটা পুড়ে গিয়েছিল। ইট কনভেইজ এ মিনিং যে আসলে একটা ঘটনা ঘটে গেছে অলরেডি। ঠিক আছে, পেসিভ সেন্সে। আমরা একটু এগিয়ে যাই ফার্স্ট, আরো অনেক কিছু আমাদের কভার করতে হবে। ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে বা কালকে বলি আমরা টেন্স, এগুলা এইসব কথা আমরা মনে হয় স্কিপ করে যেতে পারি। টেন্সকে ভাগ করা যায় তিনটা ভাগ, এখানে দেখতে পাচ্ছি পাস্ট, প্রেজেন্ট, প্রেজেন্ট পাস্ট ফিউচার, দিজ আর প্রিটি বেসিক্স। আমরা দেখি বরং প্রবলেমসে যাই। যখন আমরা টেন্স নিয়ে কথা বলবো, ইনডেফিনিট টেন্সে সেন্টেন্সগুলো সাধারণত অলওয়েজ, ন্যাচারালি, সামটাইমস, এভরি টাইম, ফ্রিকুয়েন্টলি, রেগুলারলি, অফেন, জেনারেলি, ডেইলি, এভরি ডে ইত্যাদি এগুলা থাকে। এগুলোর এক্সাম্পলস দেন তো দু একজন। আমরা কিন্তু একটু আগে দুই একটা এক্সাম্পল দেখে আসছি এখানে, জেনারেলি, ন্যাচারালি ওগুলো দিয়ে। ধরা যাক দ্য ভার্চুয়াস, দ্য ভার্চুয়াস আর অলওয়েজ হ্যাপি। ঠিক আছে, আর অলওয়েজ হ্যাপি। সেন্টেন্স গুলোতে সাধারণত এই যে অলওয়েজ দিয়ে প্রথম যে শব্দটা ছিল, এগুলো যখন থাকে
ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বাক্যগুলো এরকম হয়। তো আমরা হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য অলরেডি আমরা এরকম গো থ্রু করেছি। কন্টিনিউয়াস এরও আমরা জানি যে হচ্ছে টুডে, নাও, রাইট নাও, তারপর দিস মর্নিং, অ্যাট প্রেজেন্ট, দিস মান্থ, ইয়ার, এগুলা যদি থাকে, এগুলোর উল্লেখ থাকে সাধারণত কন্টিনিউয়াস এর মধ্যে, এবং স্ট্রাকচারটা ওই কন্টিনিউয়াস স্ট্রাকচারটাই বসে। ডু নট মেক এ নয়েজ ওয়াইল ইউর ফাদার ইজ স্লিপিং, এই ধরনের অনেক বাক্য আমরা দেখেছি। এগুলো কি পড়ার দরকার আছে কিনা আপনারা বলেন তো আমাকে। আপনারা আমাকে বলেন, দিজ আর প্রিটি বেসিক্স ইন মাই অপিনিয়ন। হোয়াট ডু ইউ থিঙ্ক? আমরা কি এখানে সময় দিব নাকি অন্য টপিকে যাব? আহ, যখন থেকে আমরা সিম্পল টপিকে গিয়েছি, আচ্ছা নো বলেছেন, স্কিপ করতে বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের আসলে প্রায়োরিটাইজ করতে হবে। আপনি জীবনে যা কিছুই করেন না কেন, ইউ হ্যাভ টু প্রায়োরিটাইজ, যে আপনি কোন কাজটা আসলে এখন করবেন, কোনটা আসলে স্কিপ করতে পারেন। এখানে প্রত্যেকটা টেন্সের ইন্ডিকেটরস দেওয়া আছে, আমরা অলরেডি জানি। পারফেক্টের ক্ষেত্রে জাস্ট নাও, জাস্ট, তারপর অলরেডি, রিসেন্টলি, ইয়েট, টিল নাও, নেভার, এই ধরনের স্ট্রাকচারস বা ইন্ডিকেটর গুলো সাধারণত থাকে। তো যখন আমরা পারফেক্টের কথা বলছি, তো পারফেক্টের কিছু ইন্ডিকেটরস আছে, তাই না? পারফেক্ট কন্টিনিউয়াস এরও কিছু আলাদা ইন্ডিকেটরস আছে। তো এগুলো জেনে রাখা ভালো। তারপরে দু একটা এক্সাম্পল আমরা দিয়ে যাই। জাস্ট নাও দিয়ে যদি আমরা করি, জাস্ট নাও হি হ্যাজ হ্যাড হিজ ডিনার, জাস্ট নাও হি হ্যাজ হ্যাড হিজ ডিনার। এই যে বাক্যটা দেখতে পাচ্ছেন, এটা পারফেক্ট টেন্সে, এটা এগুলো ইন্ডিকেটরস। যখন দেখবেন জাস্ট জাস্ট নাও আছে, তার মানে ইট সিগনিফাইজ দ্যাট দ্যাট সেন্টেন্স ইজ ইন দ্য ফর্ম অফ পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস। অনেক পূর্ব থেকে বা অনেক আগে থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলে আসছে যদি এরকম বোঝায়, তাহলে নির্দিষ্ট সময় বা যাবত ধরে যখন বলছে, এই অর্থে ফর বা সিন্স থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অনেক কিছু বলছে, আমরা এক্সাম্পলে না গেলে একটু কনফিউজিং মনে হবে। সে ধরা যাক সে গত শুক্রবার থেকে অসুস্থ, আমরা কিভাবে এই মেসেজটা কনভে করব? হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে, ফ্রাইডে লাস্ট। গত শুক্রবার থেকে সে অসুস্থ। সিন্স হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট, সে গত শুক্রবার থেকে অসুস্থ। একই রকম ভাবে দেখেন এখানে আছে পাস্টের দিক থেকে, এই যে সেম জিনিস, জাস্ট টেন্স পরিবর্তন হয়েছে। ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো এইগুলা আমরা মোটামুটি আপনাদের অপিনিয়ন নিয়ে আমরা স্কিপ করছি। সেম স্ট্রাকচার, জাস্ট হচ্ছে আমাদের টাইমটা চেঞ্জ হচ্ছে। আমরা একটা পোল কোয়েশ্চেন এখানে আমরা কমেন্ট করব, চ্যাট বক্সে কমেন্ট করেন। ইন 1989 দিস বিল্ডিং ড্যাশ ফায়ার, কি হবে এখানে বলেন তো? ইন 1989 দিস বিল্ডিং ড্যাশ ফায়ার, সঠিক উত্তর বলেন। আচ্ছা, পোল কোশ্চেনটাও লঞ্চ করে দিয়েছেন, থ্যাংক ইউ ইব্রাহিম ভাই। 1989 সালে এই বিল্ডিং এ আগুন লেগেছিল। অনেক আগের কথা না? অনেক আগের কথা, পুরাতন কথা। একদম সিম্পল চিন্তা করবেন, এত জটিল করার কোনো প্রয়োজনই নাই। আগুন কি এখনো চলতেছে? অপশন এ, সঠিক উত্তর হবে অপশন এ। যদিও মোর দেন 70% মানুষ কারেক্ট অ্যান্সার দিয়েছেন। ইন 1989 দিস বিল্ডিং কট ফায়ার, এই বিল্ডিং এ আগুন লেগেছিল। এখন আমরা বিগত বছরের কিছু প্রশ্ন সলভ করব, তারপর আমরা কিছু জেনারেল রিকমেন্ডেশন আপনাদের আপনাদের জন্য দিয়ে আজকের মতো আমরা সেশনটা শেষের দিকে এগিয়ে যাব, যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে।
এখন ঝটপট বিগত বছরের প্রথমত আমরা দেখতে পাচ্ছি 48তম বিসিএস এর প্রশ্নটা দেখতে পাচ্ছি। দিস বুকস ড্যাশ belongs to me, belong to me, or belong by me, belongs by হাবিজাবি অনেক কিছুই আছে। সঠিক উত্তর কোনটা হবে বলেন তো? দিস বুকস, এখানে এস আছে দেখতে পাচ্ছি। অনেক উত্তর আসতেছে। ওকে, আচ্ছা, অনেকেই দিয়েছেন দিস বুকস বিলংস টু মি। এটা কিন্তু ইনকারেক্ট, এটা কিন্তু ইনকারেক্ট। তানিমা বলেছেন বিলং টু মি, হাবিবা বলেছেন, ঠিক আছে, আরো অনেকেই বলেছেন। দেখি আমরা একটু কে কে বলেছে। লাবিব বলেছে, আবু বকর বলেছেন বি, খালিদ বলেছেন এ, শরীফ বলেছিলেন এ। আচ্ছা, মিক্সড রেসপন্সেস কিন্তু আমরা পাইছি। এই ভুলগুলো কিন্তু করলে হবে না, অলরেডি উই হ্যাভ ডিসকাসড দিস টপিকস। আচ্ছা, শামিন or সামিন is my colleague. I dash him for 10 years. For 10 years, 10 বছর ধরে তারে আমি চিনি, তাকে আমি জানি। অনেক উত্তর আসতেছে। সি বেশিরভাগ যেটা দিয়েছেন কারেক্ট। সামিন is my colleague. I have known him for 10 years. Identify the correct sentence. এটা বলেন। 45তম বিসিএস এর প্রশ্ন। He speaks English like the English. ইংরেজদের মতো করে সে ইংরেজি বলে। This could have worked if I dash been more farsighted. যদি আমি আরো দূরদৃষ্টি সম্পন্ন হতাম তাহলে এটা হয়তো কাজ করতো। 45তম বিসিএস এর প্রশ্ন। If I had been more farsighted. Thank you. পরের প্রশ্ন। Choose the right form of verb. The boy to lie on the floor yesterday. এখানে কি হবে আসলে বলেন তো? Yesterday, এই ফর্মটা অনেকে জানে না এটার। যেহেতু গতকালকে কথা বলতেছে, lay, the boy lay on the floor yesterday. আচ্ছা, আমরা এগিয়ে যাই। Put the right word in the blank. বলেন এটা কি হবে? He reached the dash of his literary career. অনেক উত্তর দেখতে পাচ্ছি আমি। এই আপনারা প্রশ্ন করতেছিলেন ওনাকে দেখতে পেলাম। এটা লেই হবে, হ্যাঁ, পাস্ট ফর্ম। হি রিচড কি হবে উত্তর বলেন? হি রিচড দ্য acme of his literary career, মানে শিখরের কথা বলতেছে আর কি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। 45তম বিসিএস এ অনেক প্রশ্ন আসছে এখান থেকে, এবং সামনের বিসিএস এও আসতেই থাকবে। হি ডিসকাসড দ্য ম্যাটার। আইডেন্টিফাই দ্য রাইট টেন্স। মাই ফাদার ড্যাশ বিফোর আই কেম। মাই ফাদার had left. Choose the right form of verb. It is high time we dash on the matter. We acted on the matter.
Next question. Complete the sentence. If I were you, I dash take the money. I would take the money. Fill in the gap with the correct form of verb. The police dash informed yesterday. The police were. পরের প্রশ্ন, when water dash it turns into ice. When water freezes. I couldn't man the computer myself, so I dash at a shop. I had it mended. I had it mended. দুঃখিত. I had it mended. Option A, not option B. আমি ইরেজ করে দিচ্ছি, তাহলে আমিও কি 0.5 মিস করে ফেললাম? রাইট, I had it mended. ওকে, মোস্টলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা এই ধরনের ইস্যু আসলে মুখস্থ ভিত্তিক। এটা উত্তরের যে বইটা আছে আপনাদের কারো কাছে কি আছে? এটা 48তম বিসিএস এর যে প্রিলি প্রিপারেশন বুকটা আছে, দ্যাটস বেসিক্যালি দ্য সেম থিং ফর 50th বিসিএস। এখান থেকে আপনারা একটু নিজেরা এই পার্টটুকু যেটা করতে হয়, বেশি বেশি মডেল টেস্ট দিয়ে এই পার্টটুকু কভার করতে হয়। মুখস্থ করবেন, পরীক্ষা দিবেন, মুখস্থ করবেন, করে পরীক্ষা দিবেন, এক্সামস দিয়ে আসলে এই পার্টটাতে ভালো করার সুযোগ তৈরি হয়। এখানে আর আলাদা করে আসলে প্রিপোজিশনস রিড আউট করার কোনো কি মানে আছে? আপনারা কি মনে করেন? মানে প্রয়োজন আছে কিনা? ইফ ইউ গাইস থিঙ্ক প্রয়োজন নাই, ওকে। তো পায়োনিয়ার্স, আজকে অনেক লম্বা সময় আপনারা এই সেশনটাতে দিয়েছেন। মনে রাখবেন, গ্রামার আসলে মুখস্থ করার বিষয় না। হ্যাঁ, অনেক সময় দেখা যাবে যে হচ্ছে আমার এন্ড থেকে যখন আমি ফ্যাসিলিটেট করছি, ইট মাইট সাউন্ড যে হচ্ছে কনফিউজড হয়ে যাচ্ছি। পরীক্ষার হলেও ঠিক সেম থিং আপনাদের সঙ্গেও ঘটবে, ঠিক আছে? তো যেটা করতে হবে আপনাদেরকে, বেশি বেশি প্র্যাকটিস করে ওই পার্টটুকুকে কভার করে ফেলতে হবে। তো গ্রামার মুখস্থ করব না, আমাদের থট এবং এক্সপ্রেশনের যে ক্ল্যারিটিটা, মানে গ্রামার মানে কি, হোয়াট ডাজ ইট সিগনিফাই? ইট সিগনিফাই দ্য ক্ল্যারিটি অফ ইউর থট এন্ড এক্সপ্রেশন। যত ক্লিয়ারলি, চমৎকার ভাবে আপনার ভাবটাকে এক্সপ্রেস করতে পারবেন, গ্রামারের কাজ হচ্ছে সেই কাজটা করা। সো প্র্যাকটিস করে করে রুলগুলোকে দেখে দেখে, যেহেতু এক্সাম ক্র্যাক করতে হবে, তাই আমাদেরকে এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবং এই যে আমরা যেটা বললাম শুরুতে কোটেশনে, যে টেন্স বা গ্রামার যাই বলেন না কেন, প্রত্যেকটার পেছনে লজিক থাকে, এবং এই লজিকগুলোর প্লেসমেন্ট আপনার বাক্যের অর্থ চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে? তো এই যে আজকের টপিকগুলো ছিল, এটা প্র্যাকটিস বেসড টপিক। বেশি বেশি পরীক্ষা দিবেন, এক্সাম দিবেন, এবং একটা স্ট্যান্ডার্ড সেট করবেন নিজের জন্য, ঠিক আছে? যেন কারেকশনটা একটা অভ্যাসে পরিণত হয়, যেন কারেকশনটা একটা অভ্যাসে পরিণত হয়। সো ইয়েস, আপনারা পায়োনিয়ার ব্যাচের স্টুডেন্টস। তো সিভিল সার্ভিসে এসে পায়োনিয়ার হয়ে এই দেশটাকে আপনারা পথ দেখাবেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমরা ক্লাস শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।